এইচএসসি পরীক্ষা দিয়ে বর্তমানে বাবার সাথে মাঝে মাঝে টুকটাক কৃষিকাজ করি। রেজাল্টের অপেক্ষায় আছি। রেজাল্ট বের হলে কোনো একটা কোম্পানিতে ঢুকে যাব। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কষ্টটা একটু বেশি হয়। খুব ইচ্ছে ছিল সেনাবাহিনীর চাকরি করব, কিন্তু কপালে না থাকলে আর কি হয়। ওই বলে না, মধ্যবিত্ত শুধু স্বপ্নই দেখতে পারে, কিন্তু সেই স্বপ্ন আর কোনোদিন পূরণ হয় না। আমার পরিবার বলতে মা আর বাবা, আর আমার 2 বছরের ছোট একটা বোন আছে। এই নিয়ে আমার পরিবার। বাবার সাথে কৃষিকাজ শেষ করে বাড়িতে এসে দেখি অনেক মানুষ আমাদের এখানে। দেখি আমাদের গ্রামের মেম্বারও আছে। আমি মনে মনে চিন্তা করছি, কি ব্যাপার, এত মানুষ এখানে কেন? মিলি, এই মিলি, কি হয়েছে ভাইয়া? এদিকে আয় তো। কি হয়েছে আমাদের বাড়িতে তো মানুষ কেন? ভাইয়া? তুমি শুনো নাই, বাবার কাছে নাকি মেম্বার 1,50,000 টাকা পায়। কি, এত টাকা? ভাইয়া, আমি বুঝতেছি না এত টাকা কিভাবে। আমি বাইরে এসে দেখি বাবা মেম্বার সাহেবকে বলছে, আমাকে কয়েকদিন সময় দিন, আমি আপনার টাকা দিয়ে দেব। কোনো সময় দেওয়া যাবে না, কালকের ভিতরেই আমার টাকা চাই। যদি টাকা না পাই তাহলে এই বাড়িটা আমার নামে কাগজে লিখে দলিল করে দিবা। আমাকে 1 মাস সময় দেন দয়া করে, আমি আপনার সব টাকা দিয়ে দেব। অনেক সময় দিছি, আর একদিনও না। এই সবাই শোন, কালকে হয়তো আমার টাকা দেবে, নইলে ওর বাড়িটা আমার নামে করে দিবে। বলেই চলে যাচ্ছিল। বাবা বারান্দায় বসে কান্না করছে আর মা বাবাকে সান্ত্বনা দিচ্ছে। আসলেই আমি বাবাকে কখনো এভাবে কান্না করতে দেখিনি। নিজের কাছে খুব খারাপ লাগছে। কি করব আমি বুঝতেছি না। আম্মু, এত টাকা কিভাবে হলো? বাবারে, আমি অনেক আগেই এই ঘর বাঁধার জন্যে 50,000 টাকা নিয়েছিলাম, কিন্তু অভাবের কারণে দিতে পারি নাই। কিন্তু আজকে নাকি এই টাকা সুদে আসলে এত টাকা হয়ে গেছে। আমি এই কথা শুনে রুমে এসে বসে বসে ভাবতেছি, এত টাকা তো আমি কোনোদিনই জোগাড় করতে পারবো না। কি করতে পারি? হাতের ফোনটা বিক্রি করলে হয়তো 10,000 টাকার মতো হতে পারে, কিন্তু বাকি টাকা না। আর কিছু চিন্তা করতে পারছি না। রাতে মা ডেকে গেল খাবার খেতে, কিন্তু খেলাম না। রুমে এসে শুয়ে শুয়ে চিন্তা করছি কিভাবে টাকা জোগাড় করব। কখন যে ঘুমে গেছি বলতে পারি না। সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন শুনি আম্মু কান্না করছে। আমি তাড়াতাড়ি আম্মুর রুমে গিয়ে দেখি বাবার গলায় দড়ি ঝোলানো ফ্যানের সাথে, আর মা বাবার পা ধরে কান্না করছে। আমি ফ্যান থেকে বাবাকে ধরে বিছানার উপরে রাখলাম। আজকে কেন জানি মনে হচ্ছে আমাকে ছেড়ে দেওয়ার মতো কোনো মানুষ আর নেই। বাবাকে ধরে অনেকক্ষণ কান্না করলাম। বাবার কাপড়ের কাপড় সব কিছু রেডি করে বাবাকে কবরে রাখা হয়। আজকে এই টাকার জন্য আমার বাবা মারা গেছে। আমি ছাড়বো না কাউকে, সব কয়টাকে দেখে নেব। শুধু একটু সময়ের অপেক্ষা। আজ 3 দিন হয়ে গেছে। রাতে আমাদের বাসায় মেম্বার আসে। লাদেন, এই দিকে আসো তো একটু। জি আঙ্কেল, বলেন। ভেতরে রাগে আমার শরীরটা ফেটে যাচ্ছে। তোমার বাবা মারা গেছেন, আমি খুব দুঃখ পাইছি। তোমার টাকাও দিতে হবে না, ঘরও দিতে হবে না, যদি আমার কথা মানো। জি বলেন, কি করতে হবে আমাকে? শয়তানেরা সবসময় শয়তানি বুদ্ধি করে। আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে, তাহলে তোমার সব টাকা আমি মাফ করে দেবো। না না, আমার ছেলে এখন বিয়ে করবে না। আর আপনার মেয়েকে? ছি ছি। মুখ সামলিয়ে কথা বল। আমার মেয়েকে যে বিয়ে করবে ওর একটা ভাগ্য বলেন। আর টাকাগুলো তো মাপ দিতেছি, ভালো লাগতেছে না? এত টাকা দিতে পারবেন? আমাকে একটু চিন্তা করতে দেন, আমি আপনাকে পরে জানাবো। কোনো চিন্তা করি নাই। হয়তো টাকা দিবা, নইলে আমার মেয়েকে বিয়ে করবা। তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ আছে। এত টাকা আমি কই পাবো? বর্তমানে বিয়ের কথা বলি, পরে যা হবার তাই হবে। কি হলো বল? জি, আমি রাজি আপনার কথায়। আমি আপনার মেয়েকে বিয়ে করব। তাহলে আমি আগামীকালই কিছু মুরব্বি নিয়ে এসে বিয়ের দিন তারিখ ঠিক করবো নে। তাহলে আজকে আমি উঠি। বলে সে চলে গেল। বাবা, তুই এইটা কি করলি? তোর বাবার জন্য তুই কুরবানি হতে চাস কেন? ভাইয়া, তুই এ মেয়েকে বিয়ে করিস না। এ মেয়ের চরিত্র খারাপ। মাহি ছেলেদের সাথে যা ইচ্ছে তাই করে বেড়ায়। বোন, বাদ দে রে, এসব হয়তো আমার কপালে লেখা ছিল। বাবা, তুই এখান থেকে পালিয়ে যা, আমাদের যা হবে হবে রে, তুই চিন্তা করিস না। হ্যাঁ, তোমাদের রেখে আমি পালিয়ে যাবো এটা ভাবলে কি করে? বাবারে, তোর কষ্ট সহ্য করতে পারবো না। আমি চাই না আমার ছেলে তার বাবার মতো আত্মহত্যা করুক। আম্মু, এইসব নিয়ে তুমি চিন্তা করো না বলে বাসা থেকে হেঁটে বের হয়ে গেলাম। কি করব কিছুই ভালো লাগছে না। জেনে শুনে একটা ফালতু মেয়েকে বিয়ে করব? রাত 8টার মতো বাজে। বাঁশবাগান দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসছিলাম। হঠাৎ একটা মেয়ের কণ্ঠে আওয়াজ শুনলাম। শুনেই বোঝা যাচ্ছে এখানে যে কোনো কুকাম হচ্ছে।
আমি ফোনের লাইটটা বাড়ি দিয়ে বললাম, ওখানে কে? ওরা তাড়াতাড়ি কাপড় পরে আমার সামনে এসে বলে, কি গো আমার জামাই, তুমি এখানে? এই নষ্টা মেয়ে, তুই আমাকে জামাই বলবি না? মেয়েটা হলো মাহি, মানে মেম্বারের মেয়ে। দূর ভাইয়া, 2 দিন পর এই জিনিস তো তুমি ব্যবহার করবা। আর একটু পরে আইতা, তবে সমস্যা নেই, বাড়িতে গিয়ে আজ সেরে ফেলবো। ছি ছি, তোর মতো মেয়ের কোনো ইজ্জত নেই, শেষে কিনা চাচাতো ভাইয়ের সাথে। কয়েকদিন পর তো তোমার বাসায় চলে যাব, পরে তো আর ওদের মজা দিতে পারবো না, তাই একটু বেশি করে দিচ্ছি। কেন, তোমারও লাগবে নাকি? দূর হ আমার সামন থেকে। রাগে আমার শরীর যেন কাঁপছে। জোরে জোরে আমি হাঁটতে লাগলাম। কি করব কিছুই বুঝতেছি না। মিলি ঠিকই বলেছিল, মাহি খারাপ একটা মেয়ে, যার সাথে ইচ্ছে তার সাথেই। ছি, বাসা আসার পরেই রুমে এসে শুয়েছি। ভাইয়া, ঘুমিয়ে গেছো? না, আয়। ভাইয়া, তুই মাহিকে বিয়ে করিস না, ও একটা খারাপ মেয়ে। আমার কথা বিশ্বাস কর ভাই। আমি আজকে ওই সামনের বাঁশবাগানও চাচাতো ভাইয়ের সাথে পাইছি। তুই সত্যিই বলছিলি। কি করব বল, এত টাকা তো আমি দিতে পারবো না। ভাইয়া, তুই কিছু একটা কর। কান্না করিস না, আমি দেখতেছি কি করা যায়। ভাইয়া, আমি কি কলেজে ভর্তি হব না? হ্যাঁ, হবি তো, তুই চিন্তা করিস না। আর কয়েকটা দিন যাস, আমি পরে দেখতেছি। কিরে, তোরা খেতে আয়। চল ভাই, মা ডাকছে। আমি খাবো না রে, মনটা আজকে বেশি ভালো না। চল বলছি, আমি তোরে খাইয়ে দিব। না রে বোন, খাবো না। মার খাবি, চল বলছি। মিলে আমাকে ধরে নিয়ে খেতে দিতে লাগলো। আসলেই ছোট বোন থাকা মানেই ভালোবাসার কোনো শেষ নেই। আম্মু এসে বলল, দেখ ভাই বোনের কি ভালোবাসা। আমু, আসো, আজ তোমাকেও খাইয়ে দিই। না মা, তোরা খা। খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে মেম্বার কিছু মুরব্বি আর মিষ্টি নিয়ে এলো। মাহিয়ার আমার বিয়ের দিন তারিখ ঠিক করে মুরব্বিরা চলে গেল। মেম্বার শুধু একা একা বসে আছে, আর আমি দেখতে পাচ্ছি মিলি কান্না করছে। কি করব, আমার তো আর কেউ নেই যে আমাকে টাকা দিয়ে সাহায্য করবে, কেউ যে নেই আমার পাশে। তোমাকে একটা কথা বলাই ভালো না। জি আঙ্কেল বলেন। আঙ্কেল না, বাবা বলে ডাকবা। জি, কি বলবেন বলেন। বিয়ের পর তোমাকে ঘর জামাই কিন্তু থাকতে হবে, এটাই আমার মেয়ে বলেছে। ও নাকি আমাকে ছাড়া থাকতে পারবে না। হ্যাঁ, ও আপনাকে ছাড়া থাকতে পারবে না, না কেউ রুম ডেট করা বয়ফ্রেন্ড ছাড়া থাকতে পারবে না, তা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। ছাড়াগুলো তোর বান্ধা ঘাস কখনোই খেতে চাইবে না, ওদের তো সাতঘাটের পানি না খাইলে হবেই না। ছি, এখন মনটা চাইতেছে বাবার মতো আমি সত্যি সত্যি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি। একে তো আমি যদি ঘর জামাই থাকি তো ও সারাদিন ও চাচাতো ভাইয়ের সাথে, এই জন্য মনে হয় না আর কোনো কিছু চিন্তা করতে পারছি না। কি চিন্তা করো জামাই? তোর মেয়েকে আমি বিয়ে করলে তো জামাই বলবি? জামাই একটু জোরেই বলো। জি জি, কিছু বললেন? তাহলে তুমি ঘর জামাই থাকতে রাজি তো? না, আমি পারবো না। আমার আম্মু ছোট বোনের কি হবে আমি চলে গেলে? যদি কিছু না মনে করো আর একটা কথা বলবো। জি বলেন। তোমার মা আর তোমার বোনকে যদি চাও তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। দুজনকে একসাথে বিয়ে করব, তাহলে সবাই একসাথে থাকা যাবে। শালা জানোয়ারের বাচ্চা, তো সাহস তো কম না। আমার মাকে আর বোনকে নিয়ে তুই উল্টাপাল্টা কথা বলিস। বারান্দায় ছিল লম্বা একটা বাঁশ, ওইটা নিয়েই ধুমধাম ওড়াধরা মারতে লাগলাম। ফলে মেম্বারের মাথাতে রক্ত পড়তেছে আর শরীরের সব জায়গায় পিটাতে লাগলাম। আম্মু আর মিলে আমাকে ধরে, ভাই ছেড়ে দে। ছাড় আমাকে, কত বড় কলিজা, শালা আমার মাকে বিয়ে করবি? আয় আজকে তোকে দেখাচ্ছি। মেম্বার ঘর থেকে বেরিয়ে, তোরে দেখে নেব, মনে রাখিস। আম্মু আমাকে ছাড়ো তো, শালা কেস মেরে ফেলবো। ভাইয়া শান্ত হ। কিভাবে শান্ত হব বলো? আজকে আমার কেউ নেই দেখে কি কথা বলে গেল, তাও আবার তোমাদেরকে নিয়ে। বাবা কান্না করিস না, ও একটা খারাপ মানুষ, তাই বলে কি আমাদের খারাপ হতে হবে? ও কি কথাটা বলে গেল আম্মু? বাবা তুই একটু শান্ত হ। বিকেলে আমাদের বাড়িতে অনেকে এসেছে। আমি নাকি মেম্বারকে বিনা কারণে মারছি, মুরব্বিন আমার বিচার করবে। মেম্বার নাকি থানায় আমার নামে মামলা করতে গেছিল। আমি গ্রামের ছেলে বলে মুরব্বিরা মামলা করতে দিল না, তাই তারা আজকে সবাই মিলে আমার নামে বিচার করতে এসেছে। আমি সবার মাঝে বসে আছি। আমি এর সুষ্ঠু বিচার চাই। আমাকে বিনা কারণে মারা, আমি শুধু আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আইছিলাম, এর জন্য আমাকে মারছে। মিথ্যা কথা আমার সামনে বলবি না। তোমার সাহস তো কম না। একে তো গ্রামের মেম্বারকে মেরেছো, আবার আমাদের সামনে বেয়াদবের মতো কথা বলো। মেম্বারকে সবাই মিলে অনুমতি দেওয়া হলো, তার ইচ্ছে মতো আমাকে জুতা দিয়ে মারবে। মেম্বারও তাই করলো।
আমি শুধু মুখ বুজে সহ্য করছি। জানি এখন যদি বলি মেম্বার আমার মা আর বোনের সাথে খারাপ ব্যবহার করেছে, তাহলে কেউ আমার কথা বিশ্বাস করবে না। আমাকে মারতে মারতে মেম্বার হাঁপিয়ে গেছে। শেষে বলল, কালকের ভেতরে আমি যেন টাকা দিই। কোথা থেকে দেবো এটা বলতে পারবে না। আর তার মেয়ের সাথে বিয়ে তো দূরের কথা, আমার মুখটা সে দেখতে চায় না। বলে সবাই চলে গেল। আম্মু আর মিলি কান্না করছে। গরিবের কেউ নাই রে বাবা, বিনা কারণে তোরে মেরে চলে গেল। আম্মু, আমরা আর এই গ্রামে থাকবো না। এভাবে চললে সবাই আমাদের অপমান করবে। ভাইয়া, আমাদেরকে অনেক বড় হতে হবে। তাহলে তুই এখন কি করতে চাস? আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। আমার ভাবতে খুব কষ্ট হয় মা, নিজের গ্রাম ছেলে পালিয়ে যেতে হবে, তা ওর মা বোনকে নিয়ে। এইটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। ভাই, তাহলে মেম্বারের টাকা দিবি না? দেব, তবে আগে আমি নিজে প্রতিষ্ঠিত হয়ে নেই। কিন্তু আমরা কই যাব? শহরে যাব। তোর যত দরকারি কাগজপত্র আছে সবগুলো রেডি করে রাখ। ভাইয়া। ফোনটা বের করে রাত 11টার 3টে টিকিট কাটলাম। দেখতে দেখতে রাত 10টার মতো বেজে গেল। আর আমাদের গ্রামে 9টার পরে সবাই ঘুমিয়ে পড়ে। আমরা তৈরি হয়ে রওনা দিলাম। চোরের মতো হেঁটে হেঁটে যাচ্ছি। এখন সবাই জানে যে মেম্বার আমাদের কাছে টাকা পায়। কপাল খারাপ থাকলে যা হয়। কিছু প্রয়োজনীয় খাবার নিয়ে বাসে উঠে পড়লাম। মা আর বোন সামনে বসেছে, আমি পেছনে। আমার সাথে একজন মুরব্বী বসেছে। তা বাবা, তুমি কই যাবা? জি আঙ্কেল, ঢাকায়। আপনি? আমিও ঢাকায় যাব। তা ঢাকায় কিসের চাকরি করো তুমি? কিছু করি না আঙ্কেল। কার কাছে যাব, কি করব, কিছু এখন জানি না। মানে কি বলো? কিছুই বুঝলাম না। না মানে আপনার কাছে বলবো। আমি তোমার বাবার বয়সী, বলতে পারো। আসলে হয়েছে কি, তারপর সব বললাম। এই জন্যই বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি। এমন মেম্বার যেন আর কারো গ্রামে না হয়, দোয়া করি। আর তুমি চাইলে আমাদের বাসায় থাকতে পারো, আমাদের উপরে একটা ফ্ল্যাট খালি থাকে। অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল আপনাকে, আমাকে এভাবে সাহায্য করার জন্য। আমিও চিন্তা করছিলাম মা বোনকে নিয়ে কোথায় উঠবো। কিন্তু আঙ্কেল, আপনাকে বাসা ভাড়া কত দিতে হবে? তুমি কোন ক্লাসে পড়ো? জি, এইবার এইচএসসি দিছি। এখন রেজাল্টের অপেক্ষায় আছি। তোমাকে ফ্ল্যাটের ভাড়া দিতে হবে না। আমার 2টা মেয়ে আছে, তুমি শুধু ওদের টিউশনই করাইও। আমি আঙ্কেলকে জড়িয়ে ধরলাম। আপনি আমার অনেক বড় উপকার করলেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে নেই। আমি তোমাকে কোনো চাকরি দিতে পারবো না, কারণ আমি স্কুলের টিচার বাবা। আর আঙ্কেল, সমস্যা নেই, আমি খুঁজে বের করে নেব কোনো চাকরি। আর আঙ্কেল, আপনি আমাদের গ্রামে কিসের জন্য এসেছেন? এখানে আমার বড় ভাই থাকে, তাই গ্রামে একটু বেড়াতে আসছিলাম। ও, বুঝলাম। আঙ্কেলের সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। ঘুম থেকে উঠে দেখে চলে আসছি। একটু পর আঙ্কেলের একটা মাইক্রো এলো। বাবা ওঠো, একসাথে যাই। আরে না আঙ্কেল, আপনি শুধু ঠিকানাটা বলেন, আমরা রিক্সা নিয়ে চলে যাব। আরে ওঠো তো। আম্মু আর বোনকে তুলে আমি উঠে গেলাম। কি করব, এত রিকোয়েস্ট করছে। পাশে আসার পর আঙ্কেল ভিতরে যেতে বলল, কিন্তু গেলাম না। আঙ্কেল, চাবিটা দিন, এখানে আছি, পরে যাব। ফারজানা, মা কই তুই? বাবা বলো, কি হয়েছে? আমাদের ওপরের ফ্ল্যাটের চাবিটা দে তো ওদের। আচ্ছা বাবা। বোন, সকালে তোমাদের সবার দাওয়াত আমাদের এখানে। জি ভাই, লাগবে না, আমরা তো রান্না করব। না না, তা হবে না, আসতেই হবে কিন্তু। আচ্ছা। ওপরে উঠে তালা খুলে ভেতরে ঢুকলাম। ঘরটা অন্ধকার হয়ে আছে। বাতি অন করতেই, ওয়াও ভাইয়া, বাসাটা কি সুন্দর। পছন্দ হয়েছে তোর? অনেক অনেক পছন্দ হয়েছে ভাইয়া। কিন্তু তুই কিভাবে কি করলি কিছুই বুঝলাম না। উনি আর আমি একসাথে বসে বসে আসছি, আর আঙ্কেলের কাছে সব বলছি। সব শুনে উনি এখানে নিয়ে আসছে। আর বাসা ভাড়াও দিতে হবে না, ওনার 2 মেয়েকে টিউশনি করাবো। আমাদের সাথে উপরওয়ালা আছে। এখন ঘুমাও সবাই, সকালে সব কিছু রেডি করব। বিছানায় গিয়ে ঘুমিয়ে গেলাম। ফোনে সকাল 7টার অ্যালার্ম দিয়ে দিলাম, যদি হঠাৎ ঘুম থেকে না উঠতে পারি। সকালে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। বাসা থেকে যখন বের হবো তখন দেখি আঙ্কেল দাঁড়িয়ে আছে। কই যাও বাবা এত সকাল সকাল? জি আঙ্কেল, একটু বাজার করতে যাব। আমিও যাব, আসো তাহলে একসাথেই যাই। আঙ্কেল আর আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে আমার কাছে জমানো 30,000-এর মতো টাকা ছিল। এগুলো জমা করে রাখছিলাম, তবে বাইরে আমার কোনো একটা চাকরি করতেই হবে, না হলে টাকার সমস্যা হয়ে যাবে। বাজার শেষ করে আবার বাসার উদ্দেশ্যে হাঁটছি। লাদেন, তোমাকে একটা কথা বলতে চাই। জানি তোমার পড়াশোনা অনুযায়ী এইটা বলা ঠিক না। জি আঙ্কেল, বলেন। আসলে আমার পরিচিত একটা দোকানে একটি লোক লাগবে। সকালে আমাকে ফোন করে বলেছে আমি তোমাকে দিতে চাই। আমি মনে করি
আপাতত তোমার এই চাকরিটা করা উচিত। অবশ্যই করবো আঙ্কেল। বেতনের কথা হয়েছে? 10,000 টাকা দিবে? চলবে আঙ্কেল। তাহলে আমি কি ফোন করে বলবো? জি বলেন, কালকে থেকে আমি আসবো। আর আপনি এত তাড়াতাড়ি আমাকে আপন করে নিলেন, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আরে বাবা, এমন করে বলো না, তুমি তো আমার ছেলের মতোই, তাই না? আঙ্কেল, আজকে রাত থেকে আপনার মেয়েদের আমি পড়াবো। আচ্ছা। বাসায় এসে মার কাছে বাজারগুলো দিলাম। আম্মু আমার চাকরি হয়ে গেছে ওই একটা দোকানে, আর এসবের পিছনে আঙ্কেলের হাত আছে। উনি খুব ভালো মানুষ। হ্যাঁ আম্মু, নইলে দেখো তো আমার জন্য কত কিছু করছেন। আচ্ছা আম্মু, মিলি কোথায়? দেখ, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। থাক, বেচারি কখনো রাত জাগেনি, একটু ঘুমাক, ডাক দিও না। অনেক সময় হয়ে গেল আমি বসে বসে ফোন টিপছি। হঠাৎ শুনি কে জানি দরজায় কলিং বেল বাজাচ্ছে। মিলি, দেখ তো কে এসছে। যাইতেছি। দেখি একটা মেয়ে এসেছে, তবে অনেক সুন্দর আছে বলতে হবে। কে আপু, চিনতে পারলাম না। জি, আমার নাম মিতু, আমি বাড়িওয়ালার বড় মেয়ে। আমি মনে মনে চিন্তা করছি, যাক বাবা, এ তো দেখি অনেক বড় মেয়ে, তার মানে ফারজানাকে আর মিতুকে পড়াতে হবে। আপু, আমার নাম মিলি। কি আপু আপু বলছো? তুমি তো আমার বড়। না, আপনি আমার থেকে বড়। তুমি তাহলে কোন ক্লাসে পড়ো? কলেজে ভর্তি হব। আমি এই বছর এসএসসি দিব, সেই হিসেবে তুমি আমার বড়। তাহলে ফ্রেন্ড? অবশ্যই। আন্টি কই? আম্মু তো ভিতরে রান্না করছে নাকি বলতে পারবো না। তা বললে হবে, আমাদের বাসায় যেতে হবে। তুমি যাও, আমরা আসতেছি। তুমি কি তুই করে বলবা? আর আমি সবাইকে নিয়ে একসাথে যাব। আচ্ছা, তুই করেই বলবো। ভাইয়া, আম্মুকে ডাক দে। তাহলে এটা কি তোমার ভাই? খুব কিউট তো। চলো আম্মু, সবাইকে নিয়ে নিচে গেলাম। আন্টিকে সালাম দিলাম। আম্মু আন্টির সাথে ভেতরে চলে গেল। আমি আর আঙ্কেল সোফায় বসে কথা বলছি। একটু পর সব রেডি হয়ে গেল, সবাই মিলে খেতে বসলাম। ফারজানা আর মিতু, আজ রাত থেকে লাদেন তোদের পড়াবে। আচ্ছা বাবা। আমিও তো তাই চাই। হঠাৎ আমার নজর পড়ল টিভিতে, একজন মেয়ে মন্ত্রীকে নিয়ে নিউজ বলছে। মেয়ে মন্ত্রীর পিকটা এত সুন্দর দেখে আমার বুকে কেমন জানি দুকপুক করছে। এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। মনে মনে এক ঘাটি ক্রাশ খেলাম মন্ত্রীর উপর। ফালতু চিন্তা করে লাভ নেই, উনি একজন মন্ত্রী, আমাদের মতো সামান্য মানুষ নিয়ে তিনি চিন্তা করবেন না। ওই টিভিতে নিউজ দেখো, উনি নতুন মন্ত্রী হয়েছে। তবে কয়েকদিন পর সামনে থেকেই দেখতে পারবা, ফারজানাদের স্কুলে আসবে তো। এত অল্প বয়সে মন্ত্রী বিষয়ে বুঝলাম না। যারা এসবের পিছনে লেগে থাকে তাদেরই হয়। আর বড় কথা হলো, তুমি যেটা করতে চাও সেটার পিছনে তোমার সময় দিতে হবে। হ্যাঁ আঙ্কেল, ঠিক কথা বলেছেন। খাবার খেয়ে বাসায় চলে এলাম। মিলে এদিকে আয় তো। বল ভাইয়া। মিতুর সাথে কথা বলে দেখিস তো কোন কলেজে ভর্তি হলে তোর ভালো হবে। আচ্ছা ভাইয়া। রাতে পড়াতে আঙ্কেলের বাসায় গেলাম। কলিং বেল বাজাতে আন্টি দরজা খুলে দিল। গিয়ে দেখি দুই বোন মিলে ফোনে লুডো খেলছে। আমাকে দেখে তাড়াতাড়ি ফোন রেখে দিল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? ভালো স্যার। কি, তুমি কথা বলো না কেন? ভাবতেছি আপনাকে কি বলে ডাকবো। ভাইয়া বলতে পারো। আমি ভাইয়া বলে ডাকতে পারবো না। তোমার যা খুশি ইচ্ছে তাই দেখো। এখন বলো, তুমি কোন ক্লাসে পড়ো? এই তো স্যার, এই বছর ম্যাট্রিক পরীক্ষা দিব। আচ্ছা ফারজানা, তুমি? আমি পিএইচডি পরীক্ষা দেব। তাহলে তো দুই বোনের আজকে থেকে ভালো করে পড়তে হবে। স্যার, এত পরে কি হবে, শেষে তো। এই চুপ করো, যত সব ফালতু চিন্তা মাথা থেকে বের করো। আমি ফারজানার মিতুকে পড়িয়ে বুঝতে পারলাম তেমন ভালো ছাত্রী নয়। বুঝিনি তো, বড় লোকের মেয়ে, টাকার অভাব নেই। মাস্টার একটার বদলে 5টা রেখে দেবে। আমি বাসায় এসে রাতে ডিনার করে কমে গেলাম। সকালে রেডি হয়ে দোকানে চলে গেলাম আঙ্কেলের কথা মতন। আমার মতো আরও একটা ছেলে দোকানে কাজ করে। প্রথম দিন তেমন একটা কাজ করায়নি, তবে বুঝতে পারলাম মালিক খুব ভালো মানুষ। আর আমার সাথে যে ছেলেটা কাজ করে, নাম ভাইহিম, আমার মতো গ্রাম অঞ্চল থেকে এসেছে। রাতে কাজ শেষ করে যখন বাসায় যাব। তোমার বাসা কোথায়? এই তো সামনে। তোমার? আমার বিপরীত দিকে। ও আচ্ছা, তুমি কি একা থাকো নাকি? না, আমার কিছু ফ্রেন্ডের সাথে থাকে। এই দোকানে কতদিন হলো কাজ করো তুমি? অনেক দিন হয়ে গেছে, তবে মালিক খুব ভালো, এজন্য যাই নাই। হ্যাঁ, আমিও তাই বুঝতে পারলাম। আচ্ছা তাহলে আজকে যাই। বাই। আমি বাড়ির দিকে রওনা দিলাম। সামনে একটা ফুচকার দোকান দেখতে পেলাম। আমি ফুচকার দোকানে গিয়ে মিলির জন্য ফুচকা কিনে আবারও বাসার দিকে যাচ্ছি। তবে আমি দোকানে বেশি রাত থাকি না। আঙ্কেল আগে বলেছে আমি এত রাত পর্যন্ত থাকতে পারবো না, আমার টিউশনি আছে।
সর্বোচ্চ 8টা পর্যন্ত দোকানে থাকি, পরে মিতুদের টিউশনি পড়ে। বাসায় এসে মিলিকে ফুচকা দিয়ে মিতুদের পড়াতে সরে গেলাম। এভাবে চলে গেল 1 সপ্তাহ। আজকে শুক্রবার, তাই সকালে একটু ঘুমিয়ে 9টার দিকে উঠলাম। ফ্রেশ হয়ে নাস্তা করলাম। নাস্তা শেষে সোফায় বসে আছি। ভাইয়া কি করিস? এই তো রে বোন, বসে আছি। কেন, কিছু বলবি? ভাইয়া। আচ্ছা বল, কি বলবি? মিতুর সাথে আমার কথা হয়েছে। ওদের স্কুলের পাশে একটা কলেজ আছে, খুব ভালো। মিতু বলেছে ওটাতে ভর্তি হলে খুব ভালো হবে, আর মিতুও পরে এই কলেজে ভর্তি হবে। আচ্ছা, তুই যেখানে ভালো মনে করিস সেখানে যা। কোন দিন ভর্তি হবি? আমি বলছিলাম কি কালকে ভর্তি হতে, কিন্তু আচ্ছা যা, কালকে ভর্তি হ। সকালে আমার কাছ থেকে টাকা নিস। কিন্তু ভাইয়া তুমি তো এখনো মাসের বেতনই পাও নাই। এসব চিন্তা তোর করতে হবে না, তুই ভালো করে পড়। আচ্ছা ভাইয়া। তোর বুঝি খুব কষ্ট হচ্ছে রে বাবা? আজকে তোর বাবা থাকলে হয়তো এমন হতো না। আরে আম্মু, এসব বাদ দাও তো, যাও। আচ্ছা, আমি বাসনগুলো রেখে আসি বলে আম্মু রান্নাঘরের দিকে চলে গেল। আমি বসে বসে ভাবছি, যা টাকা ছিল সব টাকা খরচ হয়ে গেছে, এখন টাকা পাবো কোথায়? ফাহিমকে ফোন দিলাম। বল বন্ধু। আমার ফোনটা বিক্রি করে দিতে পারবি? কেন, তুই ফোন বিক্রি করে কি করবি? আমার মাসের বেতন এখন অনেক দেরি আছে দিতে। এদিকে আমার ছোট বোন কলেজে ভর্তি হবে, তাই কিছু টাকার দরকার ছিল। আমি আজকে একটু ঘুরতে যাইতেছি, তোর বিকাশ নম্বর বল, বিকালে আমি টাকা পাঠিয়ে দিব। না রে, লাগবে না, আমি টাকা জোগাড় করে ফেলবো। যা বলছি তাই কর। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, বেতন পেলেই আগেই তোর টাকা দিয়ে দেব। আচ্ছা তা দিস, এখন নম্বরটা দিয়ে দে মেসেঞ্জারে। দিতেছি। ফাহিমকে ফোন নম্বর দিলাম। বসে বসে চিন্তা করছি, আসলেই ফাহিম সাহায্য করে ভালোই করেছে, নাহলে ফোনটা বিক্রি করে দিতে হতো। আর এদিকে মিলিও কলেজে পড়ে, এখন ওকে একটা ফোন কিনে দিতে হবে। আমাকে এর পাশাপাশি আরও কিছু করতে হবে। রাতে আঙ্কেলের বাসায় চলে গেলাম টিউশনি করাতে। আজকে তাহলে বন্ধ দাও নাই? না আঙ্কেল, ওদের সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা, তাই ওরা যত পড়বে ততই ভালো হবে। আমি আর কোনো কথা না বলে ওদের রুমে গিয়ে দেখি 2 বোন মিলে লুডো খেলছে। এটা দেখে আজকে আমার মাথা গরম হয়ে গেল। এমনিতেই কিছু পড়া পারে না, আবার লুডো খেলে। আজকে পড়লে পড়াবো, না পড়লে আমি নিজেই চলে যাব। আমি 2 বোনকে কঠিন 2টা অঙ্ক দিলাম। স্যার এইটা পারবো না, একটু বুঝিয়ে দেন। আমি পারবো না ভাইয়া। কেন পারবা না? হ্যাঁ, সারাদিন কি করো? ভাইয়া এভাবে বলছেন কেন? তো কিভাবে বলবো? সারাদিন তো লুডো ভালোই খেলতে পারো, পড়তে বললে বলো পারি না। স্যার এমন আর হবে না। কি হবে না এমন? হ্যাঁ, প্রতিদিন আমাকে সেই এক কথা বলো। সামনে যে এত বড় পরীক্ষা, তার কোনো চিন্তা আছে? সারাদিন শুধু ফোন নিয়ে বসে থাকা, আর আমাকে দেখলে পড়ার কথা মনে হয়। এত কষ্ট করে তোমাদের মা বাবা পড়ায়, এই চিন্তা করো তোমরা? কি চায় না চায় তোমাদের কাছে তারা? এই চিন্তা আছে তোমাদের? তারা চায় শুধু ভালো করে পড়াশোনা করে বড় কোনো চাকরি করো, এইটাই চাও তোমাদের কাছে? তোমাদের মতো মেয়েরা কি করে জানো এত কষ্ট করে যে মা বাবা পড়ায় সেই চিন্তাই করে না, প্রেম ভালোবাসা করে পালিয়ে যায়। যেই বাবা মা তোমাদের 20টা বছর লালন পালন করে, আর সেই তোমরাই কিনা 1 মাসের সম্পর্ক করে একটা ছেলের সাথে পালিয়ে যাও। এটাই চিন্তা করো না যে আমার বাবা মা যে কত কষ্ট করে আমাদের বড় করেছেন, তাদের কি হবে? 1 মাসের ভালোবাসা পেয়ে চলে গেলা, 20 বছরের ভালোবাসা ফেলে। এসব না হয় বাদই দিলাম। এই যে আমি যখনই এসে দেখি 2 বোন মিলে লুডো খেলো, আজকে যদি ফেল করো, তোমার বাবা মা বলবে কি জানো? বলবে মাস্টারের সব দোষ, আর বলবে ভালো করে আমি তোমাদের পড়াইনি। আমি চাই তোমরা পড়াশোনা করে বড় কোনো একটা চাকরি করো, তাহলে আমি এটা তো বলতে পারবো আমার এক স্টুডেন্ট অমুক চাকরি করে। যদি আজকে থেকে ভালো করে পড়াশোনা করো তাহলে পড়বে, তাহলে আমি তোমাদের পড়াবো না, অন্য কোনো মাস্টার দিয়ে যাব। আর এভাবে কেঁদে লাভ নেই। এখন বলো পড়বা কিনা? ফারজানা চোখের পানি মুছি। স্যার আজকে থেকে কথা দিলাম আর কোনোদিন পড়ার মাঝে অবহেলা করব না। স্যার আমিও আজকে থেকে ভালো করে পড়াশোনা করব। আমার কথায় রাগ করলে মাফ করে দিও, আমি এভাবে তোমাদের বলতে চাইনি। কি করব বলো? তোমরা যা শুরু করছিলে, এভাবে চলতে থাকলে তোমরা ফেল করতা। সরি স্যার, আর এমন হবে না। পকেট থেকে 2টা চকলেট বের করে 2 বোনকে দিলাম। আসলে এগুলো মিলির জন্য কিনেছিলাম। এসবের কি দরকার ভাইয়া? আমার তরফ থেকে খাও, এত টাকা আমার কাছে নাই যে আমি তোমাদের জন্য অন্য কিছু কিনে খাবো। স্যার এটাই অনেক বড় কিছু আমাদের জন্য। আচ্ছা আজকে তাহলে আমি যাই, তোমরা কি পড়বা না আমার সাথে চলে যাবা? না স্যার, আমরা পড়ব। আচ্ছা মনোযোগ দিয়ে পড়ো। একটা কথা মনে রাখবা, তুমি যেই জিনিসের পিছনে সময় দিবা, দেখবা আস্তে আস্তে তুমি এমনি সফল হয়ে যাবে, কাজটা যতই কঠিন হোক না কেন। তাই আমি বলি পড়ো আর পড়ো, অবশ্যই একদিন বড় কিছু করতে পারবা। বলে আমি চলে যাচ্ছিলাম,
বাইরে সেদিকে আঙ্কেল আর আন্টি দাঁড়িয়ে আছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের মেয়েদেরকে এভাবে বোঝানোর জন্য। আরে না আঙ্কেল, ওরা প্রতিদিন বসে বসে ফোন টিপে, তাই একটু টাইট দিলাম যাতে বেশি পড়াশোনা করে। আজকে থেকে শুনবে, দেখবেন। আচ্ছা আঙ্কেল, আজকে যাই, আম্মু আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে হবে। এভাবে প্রায় অনেক দিন চলে গেল। ফারজান আর মিতুর মাঝে অনেক পরিবর্তন এসেছে। ওরা এখন শুধু পড়াশোনা নিয়ে বিজি। আর আমার ছোট বোন প্রতিদিন কলেজে যায়। একদিন মিতু এসে আমাদের বাসায় কলিং বেল বাজালো। আরে মিতু যে, চল ছাদে যাবো। আচ্ছা চল। ছাদে আসার পর তাহলে বল তোর কি অবস্থা? আমার তো খুব ভালো। তোর আর আজকাল পড়াশোনা খুব মনোযোগ দিলি। স্যার বলছে পরে আমাদের অনেক বড় কিছু করতে হবে। ভালো, কিন্তু স্যারের প্রতি এত ভক্তি কেন? তাহলে বলাই যায়, যদিও তোর ভাই। তোর কথা কিছু বুঝবো না, প্রথম থেকে বল। আসলে আমি না তোর ভাইয়ের প্রেমে পড়ছি। এত কিউট তোর ভাই, প্রথম দেখা আমার খুব পছন্দ হয়ে গেছে। আর ওই দিন যেই কথাগুলো বললো আমি তো শুনে আরও বেশি ক্রাশ খেয়ে গেছি। এখন তোর ভাইকে আমি নিজের স্বামী মনে করি। তুই এসব কি বলিস? আমার ভাইয়ের প্রেমে পড়ছস? হ, আর তুই আমাকে ভাবি বলবি, ভাবি। দেখ মিতু, আমার ভাই এসব একদম পছন্দ করে না। যদি জানতে পারে তোরে কিন্তু আর পড়াবে না। আমি জানাতে যাব কেন? তোর ভাইয়ের মন জয় করতে চেষ্টা করব। আর তুই একটু আমার বিষয় দেখিস না। আমি পারবো না। ভাইয়াকে এমনি আমি অনেক ভয় পাই। আমি না তোর ভাবি। দেখ, মাথা খারাপ করবি না। ভাই এমনি অনেক টেনশনে থাকে। তুই না আমার বেস্টু, আমাকে সাহায্য করবি না? আচ্ছা, আমি দেখবো নি। আচ্ছা শোন, আগামীকাল আমাদের স্কুলে মন্ত্রী আসবে, তুই কিন্তু আমাদের সাথে যাবি। কে কে যাবে? আমি, ফারজানা, তুই, বাবা আর তোর ভাই। ভাইকে বলছোস? না, রাতে বলবো। আচ্ছা বলে দেখিস যাই কিনা। আমি দোকান থেকে সে রাতে পড়াতে চলে গেলাম। সব পড়া শিখছো তো? জি স্যার। তাহলে আজকে নতুন পড়া পড়াই। স্যার আপনার সাথে আমাদের কিছু কথা ছিল। হ্যাঁ বলো, কি বলবা? আগামীকাল আমাদের স্কুলে মন্ত্রী আসবে, আপনাকে কিন্তু আমাদের সাথে যেতে হবে। জীবনে কোনো মেয়ে দেখে এত ভালো লাগেনি। টিভিতে একবার দেখে মন্ত্রীর উপর ক্রাশ খেয়ে গেছি, আর বাস্তবে না জানি কি হয়। আমার সাথে এমন হলো কেন? তাও আবার একটা মন্ত্রীর উপর। সাধারণ কোনো মেয়ের উপর তাও ক্রাশ খাইতাম, তাহলে হয়তো বা আমার ভালোবাসা সফল হতো। চিন্তা করবেন না স্যার। আর আঙ্কেল আপনি যে? আমিও এই কথা বলতে আসছিলাম। কিন্তু আঙ্কেল আমাকে যে দোকানে যেতে হবে। একদিন না গেছে কিচ্ছু হবে না, আমি বলবো না। আচ্ছা আঙ্কেল। মিলিদের কিছুক্ষণ পরেই চলে গেলাম। সকালে রেডি হয়ে সবার সাথে রওনা দিলাম। স্কুলে গিয়ে থেকে খুব সুন্দর করে সবকিছু সাজানো হয়েছে। বুঝিনি তো মন্ত্রী আসবে বলে কথা। জানো, আমার সাথে আস। কি বললা? স্যার বলছি। ও তাই বলো। আস্তে করে বল, কি বলিস এসব? আমার স্বামীকে আমি যা পারি বলবো, তোর কি? তোর বাবা আছে সামনে, ভয় হয় না? ভয় পেলে ভালোবাসা হয় না। বোন তুই চুপ কর। কি ফুসফুস করিস তোরা? কিছু না ভাইয়া। আমাদের সবার সামনে নিয়ে আঙ্কেল বসালো। আসলেই আঙ্কেল এই স্কুলের শিক্ষক। আমি কি ওই পাশে বসি? স্যারেদের সাথে তোমরা এখানে থাকো। আচ্ছা আঙ্কেল যান। আমার দুই পাশে মিতু আর ফারজানা বসে, আর মিতুর সাথে মিলি। কি মিতু, তোমাদের মন্ত্রীর তো এখনো খবরই নেই। আচ্ছা ওনার নামটা কি? ওনার নাম সুমাইয়া। ওই তো উনি এসে গেছে। অনেকগুলো গাড়ি আসলো। বুঝতে পারলাম সবগুলো মন্ত্রীর বডিগার্ড হিসেবে এসেছে। সবাই ফুল দিয়ে বরণ করছে, যার কারণে মন্ত্রীর চেহারা দেখা যাচ্ছে না। মন্ত্রী যখন মঞ্চে উঠলো দেখে তো আমি আবার নতুন করে ক্রাশ খেলাম। এত সুন্দর মানুষ কিভাবে হয়? আমার চোখগুলো মনে হয় জ্বলে যাচ্ছে। বুঝলাম না এটা কেন হচ্ছে। আমি তো মন্ত্রীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎ মনে পড়লো আমার পাশে তো আমার বোন আর ছাত্র আছে, তাই তাড়াতাড়ি মাথাটা নিচে নিলাম। আমার শুধু এখন সময়কে দেখতে ইচ্ছে করছে। দেখছেন, মন্ত্রীর নাম ধরে বলে ফেলছি। কি করব বলেন? এত সুন্দর দেখতে কখন যে কি বলছি তা নিজেও জানি না। কি করা যায়? মন্ত্রীর দিকে যদি এভাবে তাকিয়ে থাকি তাহলে শুধু দেখতেই থাকবো, পরে আবার কোনো হুঁশ থাকবে না। পরে বোনের মিতুরে বলবে ক্রাশ খেয়েছি। এই তো মনে পড়েছে, লাইভ দেখবো এখান থেকে, তাহলেই তো হয়। ফোনটা অন করে লাইভ দেখতে লাগলাম। আপনারা অবাক হচ্ছেন তাই না? তো মন্ত্রীকে সামনে রেখে লাইভ কেন দেখছি? আসলে সময় অনেক সুন্দর, আর বাস্তবে যদি তাকিয়ে থাকি তাহলে সহ্য করতে পারবো না। ইস, ফোনে কি সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন এই পরি শুরু থেকে আমার জন্যই তৈরি হয়েছে। সবাই ভাষণ দিচ্ছে, কিন্তু কে কী বলছে আমার সেদিকে খেয়ালই নেই। আমি শুধু সময়ের উপর তাকিয়ে আছি। ইস, একবার যদি একটা সুযোগ পেতাম ওকে বিয়ে করতাম, কিন্তু তিনি তো আবার মন্ত্রী, তার কাছেই যেতে পারবো না।
স্যার, আপনি সামনে দেখুন, আর আপনি এখানে বসে থেকে এখানকার এই অনুষ্ঠানের লাইভ দেখছেন কেন বুঝতেছি না। আমার মনে হয় স্যারের মাথায় কোনো সমস্যা হয়েছে। এই তোমরা চুপ করে অনুষ্ঠান দেখো তো, এত কথা বলো না। ভাইয়া সামনে বসে ফোনের দিকে তাকিয়ে আসুক, সবই কি বলবে। তোদের কথা শেষ হলে চুপ করে বসে থাক, আর আমাকে তো শিক্ষা দিতে হবে না। বলতে ওরা চুপ হয়ে গেল। এখন সময় ভাষণ দিচ্ছে। ওয়াও, ওর কণ্ঠটা তো অনেক সুন্দর। দূর, আমি সব কি চিন্তা করছি, আমি কোথায় আর ও কোথায়, বা মনে হয় চাঁদে হাত। থাক, প্রথম ভালোবাসা, হয়তো দূর থেকে ভালোবেসে যাব। এই জন্য মানুষ বলে প্রেমে পড়লে মানুষ কত কিছুই না করে। সময় কিছু কথা বলে নিচে এসে বসলো। আর এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হয়ে গেল। সময়ের সাথে অনেকে দৌড়ে গিয়ে পিক তুলতে চেয়েছে, কিন্তু ওর বডিগার্ড আটকে ফেলেছে। আমার এটা দেখে খুবই ভালো লাগলো। একটা মেয়ে মন্ত্রী, না হলে ছেলেরা কি না কি করে ফেলতো, শুধু পিক তুলে। মন্ত্রী চলে গেল গাড়ি নিয়ে। আমি যেই সিট থেকে উঠতে চাইছি। ভাইয়া দাঁড়াও, সবাই যাক আগে, নাহলে পরে ঝামেলা হবে। হ্যাঁ, ঠিকই বলছিস। সবাই যাওয়ার পর আমরাও যাওয়ার জন্য উঠলাম। লাদেন, আরে এই লাদেন দাঁড়া। আরে ফাহিম যে, তুই এখানে? কিন্তু তুই এখানে আইছ, আমাকে বলবি না? ভাইয়া, উনি কে? আমার ফ্রেন্ড মিলি। তুই মিতুদের সাথে চলে যা, আমি একটু পর আসতেছি। কেন ভাইয়া, কি করবে? এই তো ওর সাথে একটু কথা বলে আসতেছি। চল সবাই। ওদের তো চিনলাম না। একজন আমার বোন, আর বাকি দুজন আমার ছাত্রী। ও আচ্ছা, তাই বল। আমি তো মনে করেছিলাম তুই জিএফ নিয়ে আইস। দূর, কি যে বলিস না, আমার আবার গার্লফ্রেন্ড। যেই না চেহারা, কুত্তা দেয় না পাহারা। মামা, কি যে বলিস না যে তুই। আর তুই কিন্তু অনেক কিউট। হ্যাঁ বল, আরো বেশি করে বল। যদি এই কথাটা একটা মেয়ে বলতো তাহলে বিশ্বাস করতে পারতাম। দেখিস, তোর প্রেমে অনেকেই পড়বে। সেটা আমি মরে যাওয়ার পর। আচ্ছা, তুই এখানে কেন আসছিস? তোর কাছে বলা চাই, তবে তুই কাউকে বলবি না কিন্তু। তুই ছাড়া এখানে আমিও কারোর সাথে পরিচিত হতে পারিনি। আর যা কয়টার সাথে পরিচিত হয়েছি সব কয়টা গাঞ্জাট্টি। আসলে আমি না এই স্কুলের একটা মেয়েকে পছন্দ করি, কিন্তু বলতে পারি না। ভয় বলিস না, তাই তো? খুব ভয় করে। মেয়েটার সাথে মনে হয় আজকে বসতেলি? না রে, এক সিট পিছনে বসছে। টেনশন করিস না, আমার ছাত্রী দিয়ে প্রপোজ করাবো না। অনেক অনেক ধন্যবাদ। আরে ভুল বলে ফেলেছি। তুই ভুল বলছিস। আমার ছাত্রীদের কাছে আমি এসে বলতে পারবো না। তুই এক কাজ কর, তুই নিজে প্রপোজ করে দে। আরে আমি যদি নিজে প্রপোজ করতে পারতাম তাহলে কি তোরে আর বলতাম? ভয় পেলে প্রেম ভালোবাসা করার দরকার নেই, তাহলে বাদ দে। না না বন্ধু, আমি প্রপোজ করব। আচ্ছা, ভালো একটা দিন দেখে দুইজনে ছুটি নিয়ে এই কাজটা করব। ঠিক বলছস। আচ্ছা, আমাদের বাসায় চল। না রে বন্ধু, আরেকদিন। আগামীকাল আমার এইচএসসি রেজাল্ট দিবে, দোয়া করিস। অবশ্যই, তুই ভালো রেজাল্ট করবি দেখিস। তুই পড়াশোনা করিস না? আমি এইবার এইচএসসি দিব। তাহলে মনোযোগ দিয়ে পড়িস না কেন? যা পড়ি তাতেই চলবে। চললে ভালো। আচ্ছা যাই বন্ধু। যা। আমি বাড়ির দিকে রওনা দিলাম। মারিয়া, আয় মারিয়া। মারিয়া হলো সুমাইয়ার পার্সোনাল সেক্রেটারি। জি ম্যাম, বলেন। আমার জন্য যে একটা গোয়েন্দা বের করতে বলেছিল, তার কি কোনো খোঁজ পেলে? আসলে সুমাইয়ার অনেক শত্রু, তাই সে গোপনে সবার খোঁজ খবর রাখার জন্য গোয়েন্দা নিয়োগ করবে। সরি ম্যাম, তেমন কাউকেই পাইনি। অনেক খুঁজেছি, সবাই পরীক্ষায় ফেল করে। বুঝছি, তোমাদের দ্বারাই কিচ্ছু হবে না। যাও আমার সামনে থেকে, একটা গোয়েন্দা খুঁজে বের করতে পারছো না। সরি ম্যাম, তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাব বলে আশা করছি ম্যাম। তাড়াতাড়ি খুঁজে বের করো, এমনিই আমার শত্রু অনেক বেড়ে যাচ্ছে। মারিয়া বেরোতেই সুমাইয়া বসে বসে চিন্তা করছে, কি করা যায়। জরুরি একটা গোয়েন্দা লাগবে। এই তো মনে পড়েছে, আজকে যে অনুষ্ঠানে এসেছিল ওখানে একটা ছেলে ছিল যে সবসময় ফোন টিপছিল, কিন্তু তার দিকে ভুলেও একটুও তাকায়নি। এই বিষয়টা তার নজর পড়েছে যে তাকে দেখার জন্য মানুষ লাইন ধরে থাকে, কিন্তু একটা ছেলে তার দিকে তাকায়নি। সে বুঝতে পারল না। এক কাজ করলে কেমন হয়, ওকে না হয় গোয়েন্দা দিয়ে দেখি। ছেলেটাকে কেমন যেন রহস্যময় লাগছে, এটাই সে ভাবছিল। মারিয়া, তাড়াতাড়ি এসো। মারিয়া দৌড়ে এসেই, জি ম্যাম, কি হয়েছে? আমরা আজকে যে অনুষ্ঠানে যাইতেছিলাম, সেখানে আমাদের সামনে একটা ছেলে বসছিল। অনেক ছেলে বসেছিল ম্যাম, আপনি কার কথা বলছেন? ওই একটা ছেলে বসে বসে ফোন টিপছিল না? জি ম্যাম, এই কথাটা আপনাকে আমি বলতে চেয়েছিলাম। ওর এত সাহস কিভাবে হয় যে আপনার সামনে বসে আপনার দিকে ছেলেটা একবারও তাকায়নি, শুধু ফোন টিপে গেছে। আমি এই বিষয়টা খেয়াল করেছি।
আপনাকে আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আমি মনে করেছি এই ছোট্ট বিষয়ে আপনি নাক গলাবেন না, তাই বলিনি। কিন্তু হঠাৎ ওই ছেলেকে খুঁজে বের করো। কেন ম্যাম? এত কথা বলতে বলেছি তোমাকে, যা করতে বলছি তাই করো। জি ম্যাম, কালকের ভেতরেই খুঁজে বের করব। যত তাড়াতাড়ি সম্ভব। জি ম্যাম। ঘুম থেকে মার ডেকে উঠলাম। কিরে লাদেন, সেই অনুষ্ঠান থেকে এসেই কোনো খাবার খেলে না? আম্মু খিদে নেই তো। ভাত দেওয়া, টেবিলে আয়, বসছি। আচ্ছা আম্মু, যাও আসছি। ফ্রেশ হয়ে খাবার খেলাম। যাই এখন একটু ছাদে থেকে ঘুরে আসি। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম। ওয়াও, ছাদের পরিবেশটা তো আসলেই অনেক সুন্দর। এক সাইড দিয়ে ফুলের বাগান, আর হাওয়াটা তো দারুণ লাগছে। প্রতিদিন এখানে আসতে হবে, মাগার সময়তে হয় না। কি করেন স্যার? ও মিতু, মিতু আমার পাশে দাঁড়িয়ে। জি স্যার। এই যেখানে সেখানে স্যার বলবা না। তাহলে লাদিন বলে ডাকি? দেখো, আমি তোমার থেকে বড়, আর আমাকে ভাই বলে ডাকতে পারো। আমি ভাইটাই বলতে পারবো না। তাহলে কি বলবা? জামাই বলি। এই কি বলবে, একটু জোরে বলো। লাদেন যা বলবো। ও, এটা আবার কি নাম? লাদেন যা মানে লাদেন ভাইজান। ও আচ্ছা, তাই বলো। আপনি তো বোকা যা মানে জানো। তা তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন? ধুর স্যার, এসব বাদ দেন। আপনাকে একটা কথা বলতে পারি, যদি অনুমতি দেন। কি বলবো, কি বলবা? মাইন্ড করতে পারবেন না কিন্তু। আচ্ছা বলো, মাইন্ড করবো না। আপনার কি গার্লফ্রেন্ড আছে স্যার? তুমি এসব জেনে কি করবা? আমি না আপনার স্টুডেন্ট, আপনার সম্পর্কে আমি কি কিছু জানতে পারি না? তাই বলে এসব কেউ জিজ্ঞাসা করে? আমি করি স্যার, এখন বলেন প্লিজ প্লিজ। এত করে যেহেতু বলছো, তাহলে শোনো, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। সত্যি স্যার? হ্যাঁ। ইয়াহু! আমার গার্লফ্রেন্ড নেই দেখে তোমার খুশি হওয়ার কারণটা তো বুঝতে পারলাম না। আপনিই তো আমার ভালোবাসা, আপনার গার্লফ্রেন্ড নাই তো আমার লাইন ক্লিয়ার। এই মিতু, কি চিন্তা করো? আচ্ছা স্যার, আমি কি সুন্দর লাগছে না? হ্যাঁ, আসলে এতক্ষণ খেয়াল করিনি যে মিতু শাড়ি পরে আসছে। এক কথায় অসাধারণ লাগছে তোমাকে। অসাধারণ বললেই হলো, এটা বলতে পারেন না তোমাকে আমার বউয়ের মতো লাগছে? ধন্যবাদ স্যার। আগে তো বলছিলা স্যার ডাকবা না, এখন আবার স্যার ডাকছো। আমি যখন খুশি যা বলি তাই ডাকবো। তোমার সাথে এত কথা বলতে পারবো না। স্যার, আমি কিছু প্রশ্নের উত্তর জানতে চাই। তোমার মুখ দিয়ে আমি আই লাভ ইউ বের করব, দেখো। হ্যাঁ বলো, কি জানতে চাও? আচ্ছা স্যার, আইভি থেকে ভি বাদ দিলে কি থাকে? এটা তো খুব সিম্পল, আই থাকে। লাভ এরিয়া থেকে এরিয়া বাদ দিলে কি থাকে? লাভ থাকে। আর ইউরোপ থেকে রোপ বাদ দিয়ে কি থাকে? ইউ থাকে। এখন বাদ দিয়ে যে শব্দগুলো ছিল সেগুলো প্রথম থেকে বলেন তো, দেখি আপনার মনে আছে কি না। তারপর লাভ, তারপর ইউ, সব মিলে আই লাভ ইউ। আই লাভ ইউ টু লাদেন যা। এই কি ধরনের উল্টাপাল্টা প্রশ্ন করছো? আবার বলো আই লাভ ইউ টু, এসবের মানে কি? হ্যাঁ পিচ্ছি মেয়ে, এখনো মুখ টিপ দিলে দুধ পড়বে, সে আসছে উল্টাপাল্টা কথা বলতে। দেখেন স্যার, আমি একদম পিচ্ছি না। পিচ্ছি বলে আবার পিচ্ছি না, এখনো তো দুধের তাঁতি পড়েনি। দেখেন তো পরে নেই কি না। বলে মুখটা এগিয়ে আমার সামনে নিয়ে এলো, একদম কাছে। মিতুরে ব্যবহারে আমি অবাক হয়ে গেলাম। আর মিতু মুখ একদম আমার মুখের সামনে এনে কেউ দেখলে মনে করবে আমরা লিপ কিস করছি। কি করেছে পুতরা? ফারজানার কথা শুনেই মিতু আমার কাছ থেকে দূরে সরে গেল। আসলে আমার চোখে কি জানি পড়ছিল, এটা স্যারকে দেখাইতেছিলাম। কি ব্যাপার, মিথ্যা বললো কেন? আর মিতুর ব্যবহার তো আমার কিছুই বুঝতে পারছি না। মিতু আমার কাছে কি চায়? দূর, এসব চিন্তা করে আমার লাভ নেই। আমি যাই, তোমরা দুই বোন মিলে কথা বলো। স্যার আপনি একটু থাকেন, একটু আড্ডা দিই। না, আমার কাজ আছে বলে নিচে চলে গেলাম। আপু মিথ্যা বলবি না, তুই স্যারের সাথে কি করছিলি? তোরে মিথ্যা বলবো কেন, সত্যি আমার চোখে কি জানি পড়ছিল। চোখে কিছু পড়লে তো চোখ লাল হয়ে থাকবে, কিন্তু তোর চোখে তো কিছুই হয়নি, দেখে বোঝা যাচ্ছে না। এই রে, ধরা খেয়ে গেলাম। আরে না, হয়েছে কি? দেখ আপু, সত্যি কথা বলবি, মিথ্যা আমি একদম পছন্দ করি না। আমি না স্যারকে ভালোবেসে ফেলেছি। কি বলিস, তোর মাথা খারাপ হয়ে গেছে? সত্যি আমি স্যার প্রেমে পড়ছি। কিন্তু ভাইয়া মেনে নিবে তোকে? এই জন্যই তো এত কিছু করছি, ওর মন পাওয়ার জন্য। দুলাভাই খুব কিউট। আচ্ছা নিচে চল, অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, আর ভালো লাগছে না। আমি থাকলে ভালো লাগবে কিভাবে? স্যার থাকলে ঠিকই ভালো লাগতো। লাদেন, লাদেন, এই লাদেন। হ্যাঁ মো, এত ডাকছো কেন? তোর রেজাল্টের খবর কি? রেজাল্ট পাওয়ার পর কি কোথায় ভর্তি হবে? দেখি আম্মু, চিন্তা ভাবনা করে রাতে মিতুদের পড়াতে চলে গেলাম। প্রতিদিনের মতো পড়াচ্ছি। মিতু আজকে আমার সামনে বসেছে।
আর ফারজানার সাইডে। হঠাৎ আমার পায়ে কে জানি পা দিয়ে ঘষতেছে। আমি ফারজানার দিকে তাকিয়ে দেখি মনোযোগ দিয়ে পড়ছে, মেয়েদেরও মনোযোগে পড়ছে, তাদের এসবের কোনো খেয়ালই নেই। কিন্তু আমার পা ঘষছে কে? এখন আমার ভীষণ রাগ হচ্ছে। ঘষতে ঘষতে একেবারে আমার প্যান্টের ভেতরে পানি যাচ্ছে। রাগে আমার মুখ লাল হয়ে যাচ্ছে। এত বড় সাহস কার হলো? নিচে আবার তাকাতেও পারছি না। এই, তোমরা দুই বোন বলো তো, একটা মানুষের শরীরে পা কয়টা? এটা বলতেই পাটাকে সরিয়ে ফেললো। হঠাৎ এই প্রশ্ন করছেন কেন স্যার? যা বলতে বলছি তাই বলো। কেন স্যার, একটা মানুষের শরীরে তো দুটো পা থাকে। আর দুইটা মানুষের শরীরে মোট কয়টা পা থাকে? 4টা পা। একটা পা মনে করো আমি কেটে ফেলেছি, এখন কয়টা পা থাকবে? স্যার, 2টা পা থেকে একটা পা কেটে ফেললে একটা পা থাকবে, তাই না আপু? মানে স্যার। এখন মনোযোগ দিয়ে পড়ো, আর এসব যাতে না হয়। স্যার, আমি একটু আসতেছি। কোথায় যাবো পড়া রেখে? স্যার, ভেতর থেকে যাব আর আসবো। আচ্ছা যাও। একটু পর মিতু হাতে করে কি যেন নিয়ে আসলো। স্যার নেন, এটা আপনার জন্য, আমি রান্না করছি। কি রান্না করছো? স্যার, নুডলস। খেতে পারবো তো? স্যার, আপনি কি মনে করেছেন আমি রান্না করতে পারি না? আচ্ছা দাও, তোমরা খাবে না? আপু, আমরা অনেক খেয়েছি স্যার, এখন আপনি খান। খেয়ে বুঝতে পারলাম অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে স্যার? অনেক অনেক ভালো হয়েছে। তুমি তো দেখি খুব সুন্দর রান্না করতে পারো। বিয়েটা করেন, আরো ভালো করে রান্না করব। কিসের বিয়ে? আরে স্যার, বলছি নুডলস তো বিয়ে বাড়িতে রান্না করে, তাই না? বিয়ে বাড়িতে নুডলস রান্না করে তোমাকে কে বলেছে? তাহলে কি রান্না করে? যাক বাবা, শোনে নাই তাহলে। তোমার বাবাকে জিজ্ঞেস করে বলবে। আর তোমার ব্যবহার আমি ঠিক বুঝি না, আস্তে আস্তে কেমন জানি হয়ে যাচ্ছ তুমি। কেন স্যার, কি করছি আমি? এত কথা বলতে পারবো না, আজকে আসি বাই। আমি চলে গেলাম বাসায়। কে রে আপু, তুই তো আজকে ধরা খেয়েছিলি, আর স্যার এমন অদ্ভুত প্রশ্ন করছিল কেন? আমি পা দিয়ে ঘষছিলাম। ও, এজন্যই। এটা করে কি ঠিক? কি ঠিক কি ঠিক না তোর বলতে হবে না। তাহলে প্রপোজ করে দে। পরীক্ষার পর, নইলে পড়াতে আসবে না। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দোকানে চলে গেলাম। এই তো ঠেলাকারির মতো। আজকে আমাদের বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু মালিক কই আজকে? ভালো, আজকে আসবো না, কোথায় জানি উনি গিয়েছে। তাহলে আজকে দুইজন থাকতে হবে। ফাহিম, আমার মাথায় একটা বুদ্ধি এসে। কি বুদ্ধি? তোর গার্লফ্রেন্ডের ফেসবুক আইডি সার্চ দে, তাহলে তো হয়ে যায়। পৃথিবীতে সাদিয়া নামের কত আইডি আসে, তার কোনো ঠিক নাই। পরে দেখা যাবে এক সাদিয়াকে রেখে আরেক সাদিয়ার প্রেমে করছি। এটাই তো ভালো, 2টা গার্লফ্রেন্ড হয়ে যাবে। এত গার্লফ্রেন্ড দিয়ে আমি কি করব? বেটা পারলে তুই কর। না ভাই, দরকার নেই। কথা বলি আর সদাই বিক্রি করি। দেখতে দেখতে 12টা বেজে গেল। কি রে লাদেন, 12টা তো বেঁচে গেল, তোর রেজাল্ট এর খবর কি? দাঁড়া দেখতেছি বলে ফোন দিয়ে সার্চ দিলাম। দেখি আলহামদুলিল্লাহ পাস করেছি, 4.51 পেয়েছি। কি খুশি মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই অনেক খুশি, 4.51 পেয়েছি। তাহলে তো খুব ভালো, মিষ্টি খাওয়া। বেশি থাকলে খাবি? বাড়িতে যাবি না? না রে, আজকে এমনিতে মালিক আসেনি, তোর একা রেখে কিভাবে যাই বল? যা, সমস্যা নেই, আমি একা পারবো। আরে থাক, তোর কষ্ট দিয়ে লাভ নেই বলে কাজ করতে লাগলাম। বিকেল 4টা বেজে 15 মিনিট হয়ে গেল। হঠাৎ 2টা পুলিশের গাড়ি আর মাঝখানে একটা মাইক্রো। পুলিশগুলি গাড়ি থেকে নেমেই মাইক্রোর দরজা খুলে দিল। লাদেন, একটা সেদিনের মেয়েটা না? হ্যাঁ তাই তো, আমার মনে হচ্ছে মন্ত্রীর সাথে যে মেয়েটা ছিল ওই মেয়েটাই তো। এই সেই মেয়ে মন্ত্রীর সাথে ছিল। কিন্তু ওই মেয়ে এখানে কি করে? তুই কি কোনো অপরাধ করছস? আরে বেটা, আমি আবার কি করব? দেখ, আমাদের দিকেই আসছে, আমার তো খুব ভয় হচ্ছে। বলতে বলতে দোকানে এসে গেল। ফাহিম ভয়ে ভয়ে বলল, আসসালামু আলাইকুম ম্যাম, কিছু লাগবে? লাগবে দেখেই তো আসছি। জি ম্যাম, কি লাগবে বলেন, আমরা দেওয়ার চেষ্টা করব। পুলিশ দাঁড়িয়ে আছে। তোকে লাগবে, চল। কি বলছেন ম্যাম? বলছি না তোরে লাগবে, চল। আমি মনে মনে চিন্তা করছি, ওই দিন বসে বসে ফোন টিপছিলাম, দেখি কি আমাকে ধরে নিয়ে যাবে। ম্যাম আমাকে মাফ করে দেন দয়া করে, আমাকে পুলিশে দেবেন না। আমার মা আর বোনের আমাকে ছাড়া আর কেউই নেই। এত কথা বলিস কেন? সাথে আসতে বলছি, আসবি নাকি তুলে আনতে হবে? ফাহিম কানে কানে বলল, কি রে, তুই কি কিছু করছস? হ্যাঁ, সেদিন অনুষ্ঠানে বসে বসে ফোন টিপছিলাম, মন্ত্রীর উপর একবারও তাকিয়ে দেখিনি, এই জন্য মনে হয়। মেয়েটার মাপ করে দেওয়া যায় না? আমরা গরিব ঘরের ছেলে মেয়ে। সে কখন থেকে দেখছি কথা বলে যাচ্ছিস। আরে বলছি তো তোর কিচ্ছু হবে না, চলে আসবি। সত্যি তো ম্যাম? সময় নষ্ট না করে এখন চল।
আমি দোকান থেকে বের হলাম, মায়ের সাথে মাইক্রোতে বসলাম এক পাশে, আর মাইক্রো চলতে লাগলো। কিছু না মনে করলে একটা কথা বলতে পারি ম্যাম? মারি আমার দিকে চেয়ে আছে। বল। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ম্যাম? ম্যাডাম বলেছে তোরে নিয়ে যেতে। ওই যে মেয়ে মন্ত্রী যার সাথে আপনি থাকেন। মেয়ে মন্ত্রী? কিরে, সম্মান দিয়ে কথা বল, ম্যাডাম বলবি ম্যাডাম। হ্যাঁ, কেন আমাকে তার কাছে নিয়ে যাচ্ছেন? কি জন্য তোরে ডাকছে আমি বলতে পারবো না, বলে দিলে তুই পরে যেতে চাইবি না। আচ্ছা, আপনার নাম কি ম্যাম? নাম দিয়ে কি করবি? যদি কোনো সময় বিপদে পড়ি আপনার নাম বলে যদি বাঁচতে পারি। আমার নাম মারিয়া। আর তুই এত কথা বলিস কেন? চুপ করে বসে থাক। আমার নাম লাদেন। আমি তোরে তোর নাম বলতে বলেছি। একসাথে বসে যাচ্ছি, পরিচিত তো হওয়ার দরকার। আসলে মারিয়ার সাথে বসে কলিজায় একটু সাহস এলো। না, এই যে চুপ করলাম। আমি চুপ করে বসে আছি। কিছুক্ষণ পর গাড়ি গিয়ে একটা বাসার সামনে থামলো। পুলিশ এসে দরজা খুলে দিতেই আমি গাড়ি থেকে নামলাম। যাই হোক, পুলিশও দেখে আমাকে সম্মান দিল। গাড়ি থেকে নেমে তো আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর বাড়ি, কি সুন্দর মাঠ, আর বাসার পাশে একটা ছোট্ট ফুলের বাগান। চারপাশের পরিবেশটা এত সুন্দর যা বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না। মন্ত্রীর বাড়ি বলে কথা, আর চারদিকে বডিগার্ড সে আছে বলে মারিয়ার পেছন পেছন যেতে লাগলাম। মারিয়া কলিং বেল বাজাতেই এক কাজের মেয়ে এসে দরজা খুলে দিল। কিন্তু আমি এটা বুঝতে পারছি না আমাকে মন্ত্রীর বাসায় কেন আনা হলো। বাসার ভিতরে গিয়ে দেখি সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে, আর সুমাইয়া ম্যাম সবার মাঝখানে বসে আছে। ম্যাম, নিয়ে আসছি ছেলেটাকে। অফিসে যাইতে সরাসরি বাড়িতে আসার কি দরকার ছিল? ম্যাম, আমার মনে হয়েছিল এই বিষয়টা যেন কেউ জানতে না পারে, তাই গোপনে নিয়ে আসছি আপনার বাড়িতে। আচ্ছা যাও আমার কেবিনে, ওকে নিয়ে আসছি আমি। জি ম্যাম, এই চল। আমি মারিয়ার পিছন পিছন যেতে লাগলাম। একটু পর অফিসের মতো একটা রুমে নিয়ে গেল। এখানে মনে হয় সুমাইয়া ম্যাম কাজ করে। আচ্ছা মারিয়া ম্যাম, আপনি আর আমি তো বয়সে একই সমান। তো আপনাকে শুধু ম্যাম বলতে ভালো লাগে না, মারিয়া বলি। দেখ, সম্মান দিতে শিখ। আমি যখন তোমার সাথে একা থাকবো তখন শুধু মারিয়াই বলবো, আর বাকি সময় ম্যাম বলবো। প্লিজ প্লিজ। মারিয়া কিছুক্ষণ আমার উপর তাকিয়েই, আচ্ছা বলিস যা। আর তুই এত কিউট কেন বলতো? এই তো চান্স নেওয়ার সময় হয়ে গেছে। কেন, আপনার বুঝি আমাকে পছন্দ হয়েছে? লিমিটের ভেতরে থাক। আচ্ছা, আপনার মতো সুন্দর একটা মেয়ে কেন একটু পর পর রেগে যায় বুঝে না। এই চাকরিটাই এমন রে। সুমাইয়া, ছেলেটা কে রে? সেটা তোমাদের জেনে লাভ নেই। ছেলেটা খুব সুন্দর আছে, তোর সাথে খুব মানাবে। দেখো আব্বু, আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না, তাই এসব কথা আমার সামনে বলবা না একদম। আর কত এইভাবে একা থাকবি বল? হঠাৎ যদি মনের মতো কাউকে পেয়ে যাই তাহলে বিয়ে করব। আচ্ছা বাবা, আমি এখন চাই, ওরা আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা তুমি থাকো, দেখি আমি ম্যাম এখনো আসছে না কেন। তোমার যেতে হবে না, এই দেখো চলে আসছে। ম্যাম, আমি থাকবো নাকি বাইরে চলে যাব? বাইরে গিয়ে দাঁড়াও। জি ম্যাম। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। সুমাইয়া গিয়ে চেয়ারে বসলো। আমি দাঁড়িয়ে থেকে বললাম, আসসালামু আলাইকুম ম্যাম। খুব ভয়ে আছি, একজন মন্ত্রীর সামনে কথা বলছি, ভাবতে গা শিউরে উঠছে। আর সময় একটা গেঞ্জি পরেছে, এত সুন্দর লাগছে, মন চাইছে এক্ষুনি বিয়ে করে ফেলি। ইস, এত সুন্দর লাগছে কেন? ওয়ালাইকুম আসসালাম। নিচে বসো। না ম্যাম, এভাবেই ঠিক আছে। নিচে বসতে বলছি, বসো, দাঁড়িয়ে থাকা লাগবে না। ম্যাম, আমি একজন সাধারণ মানুষ, আপনি একজন মন্ত্রী, আপনার সামনে কিভাবে বসি ম্যাম? বসার কথা বলবেন না ম্যাম প্লিজ, এভাবে ভালো লাগছে আমার। আজকে এত সম্মান করছো আমাকে, সেই দিন এই সম্মান কই ছিল তোমার? আমি বুঝতে পারছি কোন দিনের কথা বলছে। ওই যে অনুষ্ঠানে বসে বসে সময়কে লাইভে দেখছিলাম, ওই দিনের কথাই বলছে। সত্যি কথা বলা যাবে না, না হলে ধরা খেলে জামিন নেই। আসলে ম্যাম, ওই দিন আমার ফোনে কি যেন সমস্যা হয়ে গেছিল, তাই ভয় পেয়ে গেছিলাম। তাই ফোনটা টিপে ঠিক করতে করতে আপনার অনুষ্ঠানে শেষ হয়ে গেছে, এজন্য আর দেখতে পারিনি। আর আমি গরিব ঘরের ছেলে তো ম্যাম, আমার আরেকটা ফোন কেনার মতো সামর্থ্য নেই। বুঝতে পারলাম। আচ্ছা এখন বলো, তোমার নাম কি? জি ম্যাম, লাদেন। কারো সামনে নাম বলতে হলে সম্পূর্ণ নাম বলতে হয়, জানো না? আসলে ম্যাম, আমার খুব ভয় লাগছে, সত্যি কথা বলে ফেললাম। ভয় পাওয়ার কিছু নেই, নির্ভয়ে বলো। জি ম্যাম, আমার সম্পূর্ণ নাম শেখ লাদেন ইসলাম। আর আমার পরিবারে মা আর বোন আছে, বাবা নেই। আর আমি একটা ছোট্ট দোকানে কাজ করি। বুঝতে পারলাম। তোমাকে এখানে কি কারণে নিয়ে আসছি জানো? না ম্যাম, কেন আমাকে এখানে নিয়ে আসছেন আমি কি জানতে পারি? অবশ্যই। তোমাকে আমার গোয়েন্দার জন্য রাখা হবে, মানে আমার কে কে শত্রু সবকিছু তোমাকে গোপনে খবর রাখতে হবে, পারবা তো? জি ম্যাম, অবশ্যই।
কিন্তু এসব কিভাবে করতে হয় আমি তো কিছুই জানি না। সব তোমাকে শিখিয়ে দেওয়া হবে, আর কেউ যাতে বুঝতে না পারে তুমি আমার জন্য কাজ করছো। জি ম্যাম। তবে আমি কি দোকানে চাকরিটা ছেড়ে দেবো? অবশ্যই। আচ্ছা ম্যাম। টাকা নিয়ে চিন্তা করো না, 50,000 টাকা মাসে তোমাকে দেওয়া হবে। মনে মনে বললাম, এই চাকরি তো আমার বাপদাদা 14 গোষ্ঠী করবে, আমার তো টাকার দরকার। আর ক্লাসের সাথে কাজ করার মজা আলাদা, চোখে তো দেখতে পারবো। আমি আবারও বলছি, তুমি যে আমার জন্য কাজ করবা এই কথাটা যেন কেউ জানতে না পারে, এমনকি তোমার আপনজনও না। জি ম্যাম, আপনি নিশ্চিত থাকতে পারেন, কেউ জানতে পারবে না। হঠাৎ আমার নজর পড়ল সুমাইয়ের মুখের দিকে। সুমাইয়ের কথা বলার সময় অনেক সুন্দর লাগে, এখন তো আরও কাছ থেকে দেখছি। ইস, ওর মতো যদি একটা মেয়েকে বিয়ে করতে পারতাম তাহলে জীবনের কি লাগে। এখন তুমি যেতে পারো, আর কালকে ঠিক 9টায় এই জায়গায় থাকবে, তোমাকে সব কিছু শিখিয়ে দেওয়া হবে। জি ম্যাম। আমি আস্তে আস্তে রুম থেকে বেরোতেই কে জানে ডাক দিল, এই ছেলে, এইদিকে আসো তো। আমি মাথা নিচু করে গেলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি আঙ্কেল, আমি ভালো আছি। তোমার নাম কি? আগের মতো ভুল করা যাবে না। জি আঙ্কেল, শেখ লাদেন ইসলাম। ভালো নাম। তোমার বাবা কি করে? জি আঙ্কেল, আমার বাবা নেই, উনি মারা গেছেন। সরি, তুমি মন খারাপ করিও না। আরে না আঙ্কেল, সমস্যা নেই। এখন তুমি যেতে পারো, একে দিয়েই চলবে। জি আঙ্কেল বলে বেরিয়ে পড়লাম। বাইরে গিয়ে দেখি মারিয়া দাঁড়িয়ে আছে। এই মারিয়া, কি করিস? মারিয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সরি মারিয়া ম্যাম। ম্যাম কি বলছে তোরে? বলছে আপনার সাথে নাকি আমার বিয়ে করিয়ে দেবে। আমাকে তোর ভয় হয় না? এই যে এত বডিগার্ড দাঁড়িয়ে আছে, এদের যদি বলি সবাই তোরে ধরে নিয়ে যাবে। আপনার মতো ভালো একটা মেয়ে এমন করতে পারে না। আচ্ছা আমি যাই, ম্যাম মনে হয় আমাকে ডাকছে। কোথায় যাবেন? আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসবেন। কেন? তুই একা একা চলে যা। তাহলে আমার যাওয়ার টাকাটা দিন, আমি চলে যাই। বাবা, এই নে, এখানে 200 টাকা আছে, এখন আমার সামনে থেকে যা, মাথা খেয়ে ফেলছিস। বাসা থেকে বের হয়ে একটা দোকানে গিয়ে কিছু মিষ্টি কিনে বাড়ির দিকে রওনা দিলাম। দেখতে দেখতে বাসায় এসে বসছি। কলিং বেল বাজাতে মিলে এসে দরজা খুলে দিল। ভাইয়া, তোর হাতে কি? বলা যাবে না। বল না ভাইয়া প্লিজ। আম্মুকে ডাক দে। আম্মু? আম্মু? কি হয়েছে? গরুর মতো এত চেঁচামেচা করছিস কেন? আমি করু? এমিলি চুপ কর বলছি। আর আম্মু, এই নাও মিষ্টি খাও। কিসের মিষ্টি? 2টা ভালো নিউজ আছে। তাড়াতাড়ি বল ভাই, কি নিউজ? 1, আমি পরীক্ষায় পাশ করেছি। আর 2, আমার চাকরি হয়ে গেছে মা, মাস শেষে 50,000 টাকা বেতন। কি সত্যি? এই দেখো। আম্মু কাঁদছো কেন? তখন আম্মু বলল, আজকে যদি বাবা বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো এই খবরটা শুনে। সেটা বলা যাবে না, তবে এইটা চিন্তা করবি না, আমি কখনো খারাপ পথে টাকা ইনকাম করব না। রাতে মৃতুদের পড়াতে চলে গেলাম। প্রতিদিনের মতো খুব সুন্দর করে পড়াচ্ছি, কারণ সামনে ওদের পরীক্ষা। হঠাৎ আমি খেয়াল করলাম মিতু কেমন করে যেন আর চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতে আবারও নিচে তাকাই। কি মিতু, আমার দিকে এভাবে তাকিয়ে থাকো কেন? কই স্যার, আমি তো বইয়ের দিকে তাকিয়ে আছি। আজকে প্রথম বলে কিছু বললাম না, দ্বিতীয়বার এমন হয় না যেন, মনে রেখো। মিতু কোনো কথা বলে না, আর ফারজানা শুধু মুচকে আসছে। ওরা 2 বোন যে কখন কি করে কিছুই বুঝি না। পড়া শেষ করে বাইরে এসে দেখি আঙ্কেল সোফায় বসে আছে। আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলি। আঙ্কেল, আসলে আমি এই দোকানে চাকরিটা করতে পারবো না, আমার অন্য জায়গায় চাকরি হয়ে গেছে। সেটা তো খুব ভালো কথা, কিন্তু কিসের চাকরি হয়ে গেছে এত তাড়াতাড়ি? আসলে আঙ্কেল, আমি যেখানে চাকরি করব সেখানকার মালিক না করেছে বলার জন্য। কয়েকদিন পর ওই কোম্পানির সবাই সামনে আসবে। আচ্ছা, আমি বলবো না দোকানের মালিককে। আর তোমার 1 মাসের বেতন কি দিয়েছে? না আঙ্কেল, আজকে দেওয়ার কথা ছিল। আচ্ছা, আমি বলবো না, তুমি কোনো চিন্তা করিও না। ধন্যবাদ আঙ্কেল বলে বাসায় চলে গেলাম। ভাবছেন এত টাকা বেতনের চাকরি করব, তাও কেন টিউশনি বাদ দেয় না? আসলে যিনি আমার বিপদের সময় পাশে ছিলেন তার কথা তো আর বলে যেতে পারি না। আর বড় কথা হলো, আমার তো আর বাসা ভাড়া দিতে হয় না, এই টিউশনিতেই চলে যায়। রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম। তবে সকালে যখন ঘুম ভাঙে তখন ঘুম ভাঙা অবস্থায় মনে হলো কে যেন আমার মাথা টিপে দিচ্ছে। আমার অনেক ভালো লাগতেছে, তাই শুয়ে আছি। হয়তো আমার মা না হলে আমার বোন মাথা টিপে দিচ্ছে, এই মনে করে শুয়ে আছি। কিন্তু হঠাৎ আমার ঠোঁটের উপর কিস করতে আমি লাফিয়ে উঠলাম, আর সামনে কাউকে দেখতে পেলাম না। কি ব্যাপার? তাহলে এতক্ষণ এখানে কে ছিল? নাকি স্বপ্ন দেখছিলাম? দূর, কিছুই বুঝতে পারছি না। নাকি সকাল সকাল আমার মাথায় খারাপ হয়ে গেছে? ঠোঁটে হাত দিয়ে দেখি হাতে লিপস্টিক লাগানো, তার মানে এখানে সত্যি কেউ এসেছে। আয়নার সামনে গিয়ে ঠোঁটে লিপস্টিক মুছে
বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি আম্মু, মিতু, মিলি, ফারজানা সবাই একসাথে নাস্তা করছে। কি ব্যাপার, আজকে দেখি সবাই একসাথে নাস্তা করছে? তার মানে আমার রুমে কেউ গিয়েছিল। জিজ্ঞেস করব নাকি করব না? দাঁড়িয়ে আছিস কেন? এখানে বস। হ্যাঁ, আম্মুর কথা মতো বসলাম। মিতু দেখি মুসকে মুসকে হাসছে। আম্মু, আমার রুমে কি কেউ গিয়েছিল আমাকে ডেকে তোলার জন্য? মিতু গিয়েছিল। কি? এত অবাক হওয়ার কি আছে? আমি মিতুর উপর চোখ বড় করে তাকাতেই মিতু নিচে তাকিয়ে নাস্তা করতে লাগলো। ভাইয়া, আমার মনে হয় আজকে তোর দিনটা অনেক ভালো যাবে। আমার দিন এমনিই ভালো যাবে, সেটা তোর বলতে হবে না। কোনো মতো নাস্তা করে রুমে গেলাম। মিতুর সাহস দিনে দিনে বাড়ছে। ওকে কিছু একটা বলতে হবে। কি আবার বলবো? ওর তো সামনে পরীক্ষা। পরে দেখা যায় উল্টা পাল্টা কাজ করে বসে আছে। কি করা যায়? তোর কিছুই তো মাথায় ঢুকছে না। এখন থেকে আমাকে মিতুর সামনে কম যেতে হবে। রেডি হয়ে মাকে বলে বাসা থেকে বের হলাম। একটা রিক্সা নিয়ে ম্যামের বলা জায়গায় যেতে লাগলাম। হঠাৎ দিকে পকেটে থাকা ফোনটা বাজতেছে। দেখি ফাহিম কল করেছে। কিরে ফাহিম, কেমন আছিস? ভালো আর থাকি কই, শুনলাম তুই নাকি নতুন চাকরি পেয়েছিস। তোর কপাল তো খুলে গিয়েছে বন্ধু। চিন্তা করিস না, তোর জন্য আমি চাকরির ব্যবস্থা করব। তাহলে তো খুব ভালো হয় বন্ধু। মাসের টাকা দিছে? আজকে দিবে। আর তোর টাকাগুলো আমি নিব নে, পরে তোর বিকাশ নম্বরে ছেড়ে দিব। আচ্ছা, আর তোর টাকাগুলো রেখে দিস। এখন তুই কই যাস? ট্রেনিংয়ে। আচ্ছা আচ্ছা। বলে ফোন রেখে কিছুক্ষণ পর আমি সেই জায়গায় চলে আসলাম। রিক্সাওয়ালার ভাড়া দিয়ে হেঁটে একটু সামনে গেলাম। দেখি 5 জন মানুষ দাঁড়িয়ে আছে। আমি যেতে বলল, আপনি কি লাদেন? আমি বললাম হ্যাঁ। বলতে তারা একটা রুমে নিয়ে গেল। এখানে তেমন কেউ নেই আমাদের ছাড়া। আমাকে কিভাবে কি করতে হবে, বিপদে পড়লে কিভাবে বাঁচতে হবে, আর কিভাবে গোপন খবর রাখতে হবে, একে একে সব শিখাতে লাগলো। কখন যে রাত 1টা বেজে গেল বলতে পারি না। তারা আমাকে সব কিছু শিখিয়ে বিদায় নিয়ে চলে গেল। এখন শুধু আমি একা দাঁড়িয়ে আছি। মনে মনে চিন্তা করতে লাগলাম, এত রাতে তো মনে হয় একটাও গাড়ি পাবো না। কি করা যায়? দূর, সাথে তো কেউ নেই। হঠাৎ অচেনা নাম্বার থেকে কল এলো। এত রাতে আবার কে ফোন করছে? রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? এই, তুই কথা বলবি না। তোর জন্য ম্যাম এখনো আমাকে ছুটি দেয় নাই। আরে মারিয়া যে, আমি আবার কি করছি গো মিস মারিয়া? তোর জন্য ম্যাম আমাকে এখনো বাড়িতে যেতে দেয় নাই। বলেছে তোর ট্রেনিং কখন শেষ হবে এর খেয়াল রাখতে। ভালো করছে। এখন আমাকে এখান থেকে নিয়ে যা। একটা গাড়িও নিয়ে এখানে। আমি পারবো না, তুই একা একা বাড়িতে যা। তুই যে এই কথাগুলো বললি সবগুলো আমার ফোনে কিন্তু রেকর্ড হয়েছে। ম্যামকে যখন শোনাবো তখন মজা বুঝতে পারবে। তোর কাছে মাপ চাই, আমি ড্রাইভার পাঠাইতেছি। আচ্ছা, তুই এখন চলে যা বাড়িতে। এমনিতে অনেক রাত হয়ে গেছে। আর আমি যে তুই তুকারি করছি, মাইন্ড করলি না তো আবার? আরে না, আচ্ছা তুই গাড়ি আসলে চলে যাইস। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য তোর চিন্তা করতে হবে না। তোর জন্য আমি চিন্তা করি? ছেলে রে, খেয়ে দিয়ে তো আমার কাজ নাই। ম্যাম বলেছে দেখে শুধু। হ্যাঁ বুঝছি তো, তুমি মাইন্ড কাছে বয়ে পড়ে সব করছো। তোর সাথে আমি আর কথা বলতে পারবো না। এত রাত হয়ে গেছে, আমাকে এখন ঘুমাতে হবে। আগে বাসায় যাই, বাই। হ্যাঁ যা, বলে ফোন রেখে দিলাম। একটু পর মারিয়ার কথা মতো একটা মাইক্রো এসে গেল। আমি মাইক্রোতে উঠে ড্রাইভারকে ঠিকানা বলতেই কিছুক্ষণের ভেতরে আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। আমি বাসায় গিয়ে অনেকগুলো কলিং বেল বাজালাম, কিন্তু আম্মুর এখনও ওঠার কোনো নামগন্ধই নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। কি করবো এখন তাহলে? আমাকে কি বাইরে ঘুমাতে হবে? এত রাতে কেউ কি আর জেগে থাকে? আবার হেঁটে হেঁটে নিচতলায় গেলাম। আঙ্কেলের বাসায় 2টা কলিং বেল দেওয়ার পরে আন্টি দরজা খুলে দিল। সরি আন্টি, আসলে ডিস্টার্ব করতে চাইনি আপনাদের। বাসার সবাই ঘুমিয়ে গেছে, কেউ দরজা খুলছে না তো, তাই এখানে আসলাম। বুঝতে পারছি, আসো আমার সাথে। বলে আন্টি আমাকে একটা রুমে নিয়ে গেল। এখানে শুয়ে পড়ো, শুধু এই রুমটা খালি আছে। ধন্যবাদ আন্টি, এতেই হবে। খাওয়া দাওয়া করছো? এখন যদি বলে খাইনি তাহলে আন্টি না খেয়ে ছাড়বে না। হ্যাঁ আন্টি, খেয়েছি। তাহলে শুয়ে পড়ো। আন্টি চলে যাওয়ার পর বিছানায় হালকা একটু গুছিয়ে শুয়ে পড়লাম। চোখের পাতাগুলো খুব ভারী হয়ে গেছে। রুমের দরজা লাগছে নাকি লাগেনি তাও বলতে পারি না। সকালে যখন ঘুম ভাঙলো তখন বুকটা কেমন যেন ভারী ভারী লাগছে। চোখ মিলে দেখি মিতু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি এটা দেখে এক ধাক্কায় মিতুকে সরিয়ে দিয়ে আমি উঠে পড়লাম। এই মেয়ে, তোমার সাহস তো দিন দিন বেড়ে যাচ্ছে। ভাবতেছো কিছু বলছি না দেখে মাথায় উঠে পড়বা? মিতু ভয় পেয়ে গেল। না মানে স্যার, আসলে হয়েছে কি? কি হয়েছে? সেদিন ঠোঁটে কিস করলা, আবার আজকে জড়িয়ে ধরলা। এগুলো দিয়ে কি বোঝাতে চাও? হ্যাঁ? হঠাৎ কোত্থেকে যেন আন্টি এসে বলল। কি হয়েছে লাদেন? এত চেঁচামেচি আবার শোনা যায় কেন? আসলে আম্মু আমি স্যারকে ঘুম থেকে ডাক দিতে স্যার বিছানা থেকে পড়ে গেছে।
বলে হাসতে লাগলো। এখন মনটা চাই কি করতাম বলেন? ও এই ব্যাপার, লাদেন বাবা কিছু মনে করিও না। এই তুই এখন থেকে যা বলছি শুধু দুষ্টামি আর দুষ্টামি। মিতুকে বলল, আন্টি আমি যাই, আম্মু মনে হয় চিন্তা করছে। নাস্তা করে যাও বাবা। না আন্টি, আরেকদিন বলে আমাদের বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতে আম্মু এসে দরজা খুলে দিল। কিরে লাদেন, তুই কালকে সারা রাত কোথায় ছিলে? কোথায় ছিলাম বলো? রাতে যত কলিং বেল বাজালাম তাও দরজা খুললা না, তাই মিতুদের বাসায় গিয়ে ঘুমিয়েছিলাম। আসলে বাবা তোর জন্য অপেক্ষা করতে করতে পরে ঘুমিয়ে গেছে, তাই কিছু বলতে পারি নাই। কিছু রান্না করছো? রাতে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। আচ্ছা তুই আগে ফ্রেশ হয়ে আয়। হ্যাঁ, রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি আম্মু টেবিলে নাস্তা রেডি করে ফেলেছে। আমি টেবিলে বসতে মিলিও আসলো। কি খবর মিলি? কয়টার খবর বলবো ভাইয়া? এই মায়ের খাবি রে সেরি। তোর সাহস আছে আমাকে মারার? সকাল সকাল তোর সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে নেই আমার। আমারও বুঝি ইচ্ছে আছে তোর সাথে মারামারি করার। বই তুই চুপ করে খাতো, কোনো কথা বলিস না। নাস্তা শেষ করে রুমে গেলাম। মিলি, এই মিলি। মিলি আমার রুমে এসেই, কি হয়েছে ভাইয়া? মিতুর ব্যবহার আমার কাছে ভালো লাগছে না বোন, তুই একটু বুঝিয়ে বলিস তো। না জানার ভান করে কেন ভাইয়া? মিতুর সাথে তোর কি করেছে? এই রে, এখন কি বলবো? শোন, কি করছে তো জানতে হবে না, তুই শুধু বলবি ভাই এসব একদমই পছন্দ করে না। কি পছন্দ করে না বলবি তো? আমার মাথাটা ঘুরছে বোন, তুই এখান থেকে যা তো এখন, এত টেনশন আর ভালো লাগে না। ভাইয়া আমি তো মাথাটা টিপে দিই। হ্যাঁ দে। সকাল সকাল মারিয়া তাড়াতাড়ি রেডি হয়ে সুমাইয়াদের বাসায় চলে গেল। দেখে সুমাইয়া বসে বসে কি যেন কম্পিউটারে দেখছে। তুমি তাহলে আসছো? জি ম্যাম। লাদেনের খবর কি? ম্যাম রাতে ওকে বাসায় পাঠিয়ে দিয়েছি। এখন কি বলবো ম্যাম, আজ থেকে কাজে লেগে পড়তে। সাধারণ একটা ছেলেকে এত তাড়াতাড়ি বিশ্বাস করা যাবে না, আগে একটু বাজিয়ে দেখতে হবে ও কি কাজ করার জন্য পারফেক্ট। কি করতে হবে তাহলে ম্যাম? আমাদের লোক দিয়ে ওকে কিডন্যাপ করাও। কিন্তু কেন ম্যাম এমন করব? যা বলছি তাই করো। আর ও তো তোমাকে চিনে তাই না? ম্যাম। তাহলে তুমি ওর সামনে যাবা না, আমাদের লোক দিয়ে সব কিছু করাইবা। কিভাবে কি করব বললে ভালো হবে ম্যাম? ওকে কিডন্যাপ করে বলবা তুই সুমাইয়ার জন্য কি কাজ করিস, মানে আমার সম্পর্কে সব কিছু জানতে চাইবা। দেখবা বলে নাকি। আর যতক্ষণ পর্যন্ত আমার সম্পর্কে কিছু না বলবে মারতে মারতে অজ্ঞান করে ফেলবা। জ্ঞান ফিরেও যদি আমার সম্পর্কে কিছু না বলে আবার মারতে শুরু করবা। আর এই বিষয়টা যেন লাদেন জানতে না পারে। বলবা এইসব বিপক্ষের শত্রুরা করেছে, আর শেষে ওকে হাসপাতালে ভর্তি করে দিবা। এমন করা কি ঠিক হবে ম্যাম? কালকেই মাত্র ও ট্রেনিং শেষ করে আসছে। আমি যা বলছি তাই করো, এত কথা বলো কেন? জি ম্যাম, হয়ে যাবে। এইদিকে মিলি আমার মাথা টিপে দিচ্ছে। মিলি। ভাইয়া বল। তোর এখন একটা ফোন দরকার, কিন্তু দেখ আমি কিনে দিতে পারছি না। আমার কাছে এই মাসে তো টাকা নেই, কিন্তু সামনের মাসে প্রথমেই বেতন পেয়ে আগে তোকে একটা ফোন কিনে দেব। আরে ভাই লাগবে না তো। আমি বুঝি রে বোন, তোর কি লাগবে আর লাগবে না। ভাইয়া তোর ফোনটা বাজতেছে। দে তো দেখি কে ফোন করছে। ফোনটা রিসিভ করতেই, কি খবর লাদেন? দূর বেটি, তুই কল দিতে আর সময় পেলি না, আর আমি এরকম হারাম করে দিলি। ইস, নবাবের বাচ্চা রে, আমি তো সেই সকালেই ডিউটি করতে চলে আসছি, তোর এখনো খবর নাই। আমার চাকরি আর তোর চাকরি আলাদা। কয়েকদিন পর বুঝতে পারবি উনি কি জিনিস। টাকা কিন্তু এমনি এমনি দিবে না। কার কাছ থেকে কিভাবে টাকা নিতে হয় তা কিন্তু আমি খুব ভালো করেই জানি। তাই বলে একজন মন্ত্রীর কাছ থেকে জোর করে টাকা নিবি নাকি? আরে আমি কি সেটা বলছি? তোর কথাবার্তা তো এগুলো ইঙ্গিত করে। আমার মনে হয় কি জানিস, তুই ম্যামের চাকরি করতে করতে পাগল হয়ে গেছিস। মাত্র তো আমাকে পাগল বললি, তুই কয়েকদিন করে পরে তুইও পাগল হয়ে যাবি। আচ্ছা মারিয়া, তোর একটা কথা বলবো? বল, কি বলবি? আমরা তো একসাথে কাজ করি। করি না, করবো আজকে থেকে। সে যাই হোক, এক কথাই তো। এত না পেয়েছি, বল কি বলবি? আজকে থেকে দুইজন বন্ধু হয়ে যাই, কি বলিস? হওয়া যায়, কিন্তু তোর মুখের ভাষা একটু ঠিক করিস। আমার মুখের ভাষা খারাপ নাকি? আর আপনি খুব সাধু মানুষ। ভাই এমনিই অনেক কথা বলে ফেলেছি, এখন শুন যেটার জন্য তোরে ফোন দেওয়া। হ্যাঁ বল। 10টার দিকে ম্যামের বাড়িতে আসবি। হ্যাঁ ঠিক আছে। তুই এখন কি করিস? এই তো ম্যামের পিছনে দৌড়াদৌড়ি করি। ভালো কর। আচ্ছা ফোন রাখি, বাই। আরে যা শাকচুন্নি, দেখে নিব। আরে যা যা, আমিও দেখতে চাই। ধুর, বলে ফোন রেখে দিল। ভাইয়া এই মেয়ে কে? কাউকে বলবি না, সাবধান। আরে না ভাইয়া বল।
এই মেয়েটা হলো ওই দিন মিতুদের স্কুলে যে মন্ত্রী এসেছিল, ওনার সেক্রেটারি। কি ভাইয়া? এত অবাক হয়ে লাভ নেই, আমি এই মন্ত্রীর আন্ডারে কাজ করবো আজ থেকে। আমার বিশ্বাসই হচ্ছে না ভাইয়া। সব উপরওয়ালার ইচ্ছে। কিভাবে কি হলো ভাইয়া? কি কর মিতু? আমি মনে মনে বললাম, এই যে দেখ এসে গেছে। কিছু করি না, শুধু ভাইয়ের মাথা টিপে দিতেছি। তুমি নিচে আসো, আমি দেই স্যারের মাথা টিপে। এই মিতু, তোমার স্কুল নেই? আছে তো স্যার, তবে আজকে যাব না। আর কয়েক মাস পর যে তোমাদের পরীক্ষা, তার কোনো চিন্তা আছে? স্যার পড়ি তো, আর আজকে এমনি ভালো লাগছে না, এই জন্য স্কুলে যাব না। তাহলে বাসায় গিয়ে পড়ো যাও। স্যার একটা কথা বলতে এসেছি। হ্যাঁ বলো, কি বলবা? মিলি, তুই একটু বাইরে যাবি? আমি বুঝে গেছি মিতু কি বলবে। কারো বাইরে যাওয়া লাগবে না। মিতু, তোমাকে আমি একটা কথা বলি, শোনো। মিলি আমাকে ইশারা করে। মিতু তুই একটু দাঁড়া, আমি ভাইয়ের সাথে কথা বলি। মিলি আমাকে শোয়া থেকে তুলে অন্য সাইডে নিয়ে যায়। কিরে, আমাকে এভাবে টেনে আনলে কেন? ভাইয়া দেখ, মিতু আমার বেস্ট ফ্রেন্ড, ওর কিছু হয়ে যাক তা আমি চাই না। আর ও তোরে পাওয়ার জন্য এগুলো করেছে। পাওয়ার জন্য মানে? আরে ও তোরে ভালোবাসে সেই আগে থেকে। ও, তার মানে তুমি তার সাথে জড়িত আছো? আরে না ভাইয়া, আমি ওকে না করছি, তারপর বলে ও তোরে ভালোবাসে। দাঁড়া, আজ করে ভালোবাসা বের করব। পিচ্ছে একটা মেয়ে, কি সব বলে না বলে। ভাইয়া দেখ, 3 মাস পরে মিতুর পরীক্ষা, আর এখন যদি তাকে কিছু বলিস তাহলে দেখা যাবে উল্টাপাল্টা কিছু করে বসবে। তাই এখন কিছু বলবি না, আর আমি যদি পাই বুঝাবো না। কেন যে এই বাসায় আসতে গেলাম রে বোন? ওই মিলি, হয়েছে কথা তোদের? এখন চল দেখি কি বলে। বোন, এখন কিন্তু আমি সত্যি সত্যি কেঁদে দেবো। এসব প্যারার ভালো লাগে না। আমার লক্ষ্মী ভাই, চল, আমি আছি না। হ্যাঁ আছে তো, আমাকে মারার প্ল্যান কর সবাই মিলে। স্যার আপনার চোখটা একটু বন্ধ করেন, আপনার জন্য সারপ্রাইজ আছে। আমি এমিলির কথা মতো চোখটা বন্ধ করতেই একটাবার আন্দাজ করতে পারলাম আমার হাতে মিতু কি জানি পরিয়ে দিল। চোখ খুলে দেখি একটা ঘড়ি, তবে খুব সুন্দর সেটা। স্যার পছন্দ হয়েছে? এসবের কি দরকার ছিল? আমার বরের হাতটা খালি খালি লাগে, তাই দিলাম। তোমার বরের হাত মানে কি সব বলছো? আরে ভাইয়া। কিন্তু আমি তো শুনলাম বর বলেছে। স্যার আপনি শোনেন একটু বেশি। হয়তো। দূর, তোরা দুজনে আমাকে পাগল বানিয়ে ফেলবি। বুঝেছি, আমার এখানে থেকে যেতে হবে। স্যার স্যার একটা কথা বলার ছিল। আবার কি বলতে চাও? বিকেলে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে? যদি সময় পাই তাহলে সবাইকে নিয়ে যাবনি। স্যার সবাই না তো, আমি আর আপনি শুধু। এই মেয়ে দেখো, এভাবে কথা বলছি দেখে মাথায় উঠে নাচবা না একদম। মনে করছো কি কিছু বলি না দেখে যাইছে তাই করবা? সাবধান থাকবা। এই মিলি, আমি আসি রে, আমাকে এখন যেতে হবে। মিলি চল তোমার রুমে। মিলি চলো তোমার রুমে। চল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে লাগলাম। এই তুই কিন্তু আজকাল ভাইয়ের সাথে একটু বেশি বাড়াবাড়ি করছিস। আমি তো তোর ভাইয়াকে ভালোবাসি, জাস্ট এইটা বোঝাতে চাইলাম, কিন্তু তোর ভাই দেখ মোটেও বোঝে না। তাই বলে তুই সামনাসামনি এসব কথা বলবি? তুই ঠিকই বুঝলি, তোর ভাই কেন বোঝে না বল? ভাইয়ার মাথা খারাপ, আজকে আর তোরে যে কিছু বলে নাই এটাই তোর ভাগ্য মনে কর। কেন আজকে তোর ভাইয়ের কি জন্য মাথা খারাপ? যা আবার ভাইয়ের কাছে মাথায় 2টা বাড়ি দিপনে। তোর ভাইয়া কেন বোঝে না বল আমি ওরে ভালোবাসি? এই কি কি করছিস? কান্দিস কেন? আর আমি কিভাবে বুঝাবো বল? আমি তো অনেক ভালোবেসে ফেলেছি, ওরে ছাড়া আমি বাঁচতে পারবো না। কান্দিস না, আমি আছি তো। তুই আগে পরীক্ষা ভালো করে দে, পরে আমি এই বিষয় দেখব নে। সত্যি বলছিস তো? আমি তাহলে কি তোর সাথে মিথ্যা কথা বলি বল? মিলি মিতুর চোখের পানি মুছে দিল। সত্যি তুই খুব ভালো রে। আচ্ছা এখন স্কুলে যা রেডি হয়ে। কিন্তু ভালো লাগছে না তো। তুই যদি প্লাস আনতে পারিস পরীক্ষায় তাহলে ভাইয়া কিন্তু তোরে বিয়ে করতে না করবে না। আমি অবশ্যই প্লাস আনবো, তুই দেখিস। এজন্যই বলছি গিয়ে ভালো করে পড়। পড়বো। আমি রেডি হয়ে রুম থেকে বাইরে হলাম। বাবা আজ থেকে কি জয়েন করবি? হ্যাঁ আম্মু, দোয়া করো আমার জন্য। আম্মু আমার কপালে একটা চুমু দিয়ে বললো, দেখে শুনে যাস বাবা। আমি মাকে বিদায় দিলাম। আচ্ছা তাহলে যাই আম্মু। বাইরে এসে রিক্সার জন্য দাঁড়িয়েছি, কিন্তু কোনো রিক্সা তো পাচ্ছি না। আজকে 9টার দিকে যাচ্ছি, প্রথম দিন তো, তাই একটু আগে যাওয়া উচিত। 20 মিনিটের মতো দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা আসার খবর নেই এখনো। হঠাৎ আমার বাসা থেকে নিচে 2টা মেয়ে নেমে এলো, তবে এখানে একজন বোরখা পরে এলো। বোরখা পরা মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। মনে মনে বললাম, ক্রাশ খাওয়া যাবে না আমার, কিন্তু ক্রাশ অলরেডি একজন আছে। বোরখাওয়ালির সাথের মেয়েটার উপর নজর পড়তেই, আরে এটা তো দেখি ফারজানা, আর বোরখাওয়ালি তাহলে মিতু। দূর,
আজকাল কি এমন ডিজাইনের বোরখা বের হলো, বোরখা বলে কাউকে চেনা যায় না। ভাইয়া, আজকে তো তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে। আসলে মন্ত্রীর সাথে কাজ করব বলে কথা, তাই একটু না সাজলে হয় নাকি। ধন্যবাদ ফারজানা। আজকে আপনাকে খুব খুব সুন্দর লাগছে। তোমাকে ধন্যবাদ। তুই স্কুলে নাকি যাবে না আজকে বলছিলে? স্যার, একবার বলে যাব না আরেকবার বলে যাব। এই তো রিক্সা এসে গেছে, তোমরা 2 বোন চলে যাও, আমি আরেকটা দেখে উঠবো। না স্যার, আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, আপনি আগে যান, আমরা পরে আসছি। আমাদের স্কুল আরও অনেক পরে। আজকে আমার একটু বেশি দরকার, যাই। হ্যাঁ, তোমরা একটা রিক্সা দেখে চলে আসো বলে রিক্সায় উঠলাম। ওরা 2 বোন দাঁড়িয়ে আছে। বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো। কি করব, আমারও তো বেশি দরকার। মামা, শর্টকাট কোনো রাস্তা আছে? এই ঠিকানায় যাব, দেরি হলে হবে না। মামা, আপনি বসে থাকেন, আমি নিতেছি। একটু তাড়াতাড়ি করবেন। রিক্সায় আমি বসে বসে চিন্তা করছি মিতুর বিষয়টা নিয়ে। হঠাৎ কোত্থেকে যেন একটা মাইক্রো এসে রিক্সার সামনে দাঁড় করিয়ে দিল। কিন্তু এই গলির ভিতরে মাইক্রো এলে কি করে? একটা রিক্সা চলতে অসুবিধা হয়, আর এখানে মাইক্রো। এই মামা, মাইক্রোটা একটা পিছনে অন্য গলি দিয়ে বের হলে খুব ভালো হয়। এমন সময় মাইক্রো থেকে 4-5 জন লোক বের হলো। দেখে মনে হলো যেন খুব শক্তিশালী যে বডি, এর মধ্যে একজনের হাতে রাইফেল আছে। তারা আমাদের রিক্সার সামনে এসে আমার দিকে একজন রাইফেল তাক করে ধরলো। কি করেছি ভাই আমি? আমার দিকে রাইফেল তাক করেছেন কেন? আমাকে মারবেন না প্লিজ। মরতে চাইলে আমাদের সাথে মাইক্রোতে ওঠ। কোথায় নিয়ে যাবেন আমাকে ভাই? ওই তোরে উঠতে বলছি, ওঠ, কোনো কথা বলবি না। ভাই, আমার আজকে অফিসে প্রথম জয়েন, না গেলে চাকরিটা হারাতে হবে, ছেড়ে দেন ভাই। ওরা তো আরো রেগে বলল, আর যদি একটা কথা বলিস তাহলে সত্যি সত্যি গুলি করে দেব। আমি ভয়ে ভয়ে রিক্সা থেকে নামতেই রিক্সাওয়ালা রিক্সা নিয়ে দৌড়ে চলে গেল। ওদের সাথে আমি মাইক্রোতে উঠলাম। ওরা যে মাইক্রো কোন দিকে নিয়ে যেতে লাগলো আমি দেখতেই পারলাম না। 2 জন আমার 2 সাইডে বসে আছে, তাকাতে ভয় করছে। আমার খুব ভয় হচ্ছে, আমি মারা গেলে আমার মা আর বোনকে কে দেখে রাখবে। প্রায় অনেকক্ষণ বসে থাকার পর ওরা আমাকে গাড়ি থেকে নামালো। মাইক্রো থেকে নেমে দেখি শুধু এখানে একটাই বাড়ি আছে, আশেপাশে আর কোনো বাড়ি নেই। ছোট ছোট বাগান আছে কয়েকটা। আমাকে ধরে ভিতরে নিয়ে গেল। একটা কাঠের চেয়ার আছে, ওটাতে আমাকে বাঁধলো। ভাই, আমাকে এভাবে বাঁধছেন কেন? চুপ, কোনো কথা বলবি না। আমার অপরাধটা কোথায় একটু বলবেন? কোনো কথা বললো না। একজনের হাতে পুলিশরা যে লাঠি ব্যবহার করে ওইটা নিয়ে আসছে, আরেকজনের হাতে লোহার একটা রড আছে, আরেকজন খালি হাতে, আর চতুর্থ জনের হাতে রাইফেল। এগুলো দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমার কলিজাটা শুধু কাঁপছে। এত ভয় আমি আর কোনোদিনও পাইনি। কি ভয় হচ্ছে এগুলো দেখে? আমি কেঁদেই দিলাম। প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি কি করেছি? ছেড়ে দিব তো ঠিকই, তবে আমার কথায় সঠিক উত্তর দিতে হবে। হ্যাঁ বলেন, আমি সব করতে রাজি আছি। ওরা একজন আরেকজনকে বলল, তাহলে তো ওকে মারা যাবে না, কি বলিস? সব বলতে যেহেতু রাজি আছে। যারা লাঠি হাতে ছিল তিনি লাঠিটা মালিশ করতে করতে বলল, সেদিন দেখলাম তুই মন্ত্রী বাড়িতে গেলি, কি কারণে গিয়েছিলি? আমার একটা চাকরির দরকার ছিল, এই জন্য গিয়েছিলাম। মিথ্যে কথা বললাম। ওরা হয়তো সুমাইয়া ম্যামের শত্রু। এই কথাটা বলতে লাঠি দিয়ে আমার পিঠে একটা বাড়ি দিল। আমি ওমা বলে একটা চিৎকার দিলাম। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি তো সত্যি কথা বলছি, আপনারা আমাকে মারলেন কেন? তুই যে মিথ্যা কথা বললি সেটা আমরা খুব ভালো করেই জানি। আমাকে মেরে বলেন আমি মিথ্যা কথা বলছি? ওদের মাঝে যার হাতে লোহার রড ছিল। এটা কি চিনিস? হ্যাঁ, লোহার রড। কেন আবার আমাকে মারবেন? এইটা দিয়ে এখন তোকে মারবো যদি সত্যি কথা না বলিস। আমি তো সব সত্যি কথাই বলি, আপনারা বলেন মিথ্যা কথা বলছি। এখন বল, তুই মন্ত্রীর জন্য কি কাজ করিস? সেদিন দেখলাম তোরে জায়গায় গেছিলি, এইটা মন্ত্রীর জায়গা। ঘুরতে গিয়েছিলাম। আর ভাই, কি মন্ত্রী মন্ত্রী বলছেন? আমি তো তাকে এখনো সামনে থেকে দেখিনি। সেদিন ওনার বাসার সামনে ঠিকই গিয়েছিলাম, কিন্তু ওনার সাথে দেখা করতে পারিনি। আর আমি মন্ত্রীর জন্য কাজ করতে পারলে তো নিজেকে ধন্য মনে করব। আসলে সুমাই ম্যাম বলেছিল, যাই হয়ে যাক না কেন সত্যি কথা যাতে কারো কাছে না বলি যে আমি তার জন্য কাজ করি। এজন্য এদেরকে মিথ্যে বলছি। তোরে খুব ভালো মনে করেছিলাম, ভাবছিলাম তোরে মারবো না, কিন্তু তুই লাঠির যোগ্য। ওরা সবাই আমাকে ঘিরে লাঠি আর রড দিয়ে মারতে লাগলো। আমি জোরে জোরে কান্না করতে লাগলাম, আমাকে প্লিজ মারবেন না, আমি সত্যি কথাই বলছি। কিন্তু তারা আমার কোনো কথাই শুনলো না। কখন যখন এসে বলতে পারিনি। একটু পর চোখে মুখে পানি অনুভব করলাম। চোখ মিলে দেখি ওরা আবার আমাকে পানি দিয়ে হুঁশ ফেরালো। আমার জ্ঞান ফিরতে দেখে ওরা বলল, শেষবারের মতো বলছি, সত্যি কথা বল, নইলে এই গুলি দিয়ে জীবন শেষ করে দিব।
এক তো মিথ্যা কথা বলিস, আবার আমাদের সাথে রাগ দেখায় বলে। আমাকে মারবেন? আর কি যেন বলছিলেন আমি মিথ্যা কথা বলি? হ্যাঁ, আমি মিথ্যা কথাই বলি। কি করবি তোরা শালারা? একবার যদি আমি এখান থেকে যেতে পারি, মনে রাখিস তোদের কাউকেই ছাড়বো না। সত্যি সত্যি এখন আমার রাগ উঠে গেল। আবারও মারতে লাগলো। সুমাইয়ার মারিয়া সবই বসে বসে শুনতেছে। প্লিজ ম্যাম, বলেন ওকে ছেড়ে দিতে। ওর খুব কষ্ট হচ্ছে। আপনার সম্পর্কে ও কিচ্ছু বলবে না, দেখছেন? এই তো ম্যাম। তোমাকে কথা বলতে বলছি। লাদেন তোমার ফোন নাম্বার জানে। ম্যাম। মোবাইলটা বন্ধ করে দাও। কিন্তু ম্যাম কেন? এত কথা বলতে বলছি, যা করতে বলছি তাই করো। মনে মনে বলল, আপনার মনে একটুও দয়া নাই। মনের ইচ্ছা মতো মানুষকে চাকরি দিবেন, আর মনের ইচ্ছে মতো যেভাবে খুশি সেভাবে মেরে পরীক্ষা করবেন। ম্যাম, ওকে তো হাসপাতালে নেওয়া লাগবে। না, তার আর কোনো দরকার নেই, ও নিজেই যেতে পারবে। কিন্তু ম্যাম, এত মাইর খাওয়ার পরও এর ভেতরে একটা আত্মশক্তি তৈরি হবে। আমাকে মারতে মারতে তারা হাঁপিয়ে গেছে। আমার শরীর এখন প্রচুর রক্ত বেরোচ্ছে। ওদের একটু মায়া হলো না। ওরা চেয়ার থেকে আমার বাঁধন খুলে দিয়ে বলল, আমরা চলে যাচ্ছি, তুই এখানে মর। যদি বেঁচে থাকি তাহলে তোদেরকে কুত্তার মতো মারবো, মনে রাখিস, একটাকেও ছাড়বো না। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, তাও রাগে দুঃখে বললাম, দেখ দেখ, শালা তেজ এখনো কমে নাই, আরো কয়েকটা দিমু। না থাক, লাগবে না, চল। ওরা দেখতে দেখতে চলে গেল। আমি চেয়ার থেকে নিচে নামতে চেষ্টা করলাম, কিন্তু আমার শরীরে একটু শক্তি নেই, যার কারণে মাটিতে পড়ে গেলাম। আস্তে আস্তে হাত দিয়ে পকেট থেকে ফোনটা বের করলাম। হায় রে, ফোনটাতেও রক্ত লেগে একাকার হয়ে আছে। হালকা করে ফোনের উপরটা মুছলাম। ডায়ালে মারিয়া নাম্বারটা দেখা যায়, তাই মারিয়া নাম্বারে কল দিলাম, কিন্তু ফোন বন্ধ বলছে। বিপদে পড়লে কাউকে পাওয়া যায় না। এই দিক দিয়ে আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো নেই। খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি আজ এখানে মারা যাব। তাই তাড়াতাড়ি মৃতদের নাম্বারে কল দিলাম। কল দিতেই কে জানি রিসিভ করলো। আমাকে বাঁচাও প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে। স্যার, স্যার আপনার কি হয়েছে? মিতু আর ফারজানা স্কুলের জন্য বের হয়েছিল ঠিকই, কিন্তু মিতু আর স্কুলে যায়নি। আমার কথা বলার মতো কোনো শক্তি নেই, খুব কষ্ট হচ্ছে আমার। আমার সামনে একটা বোর্ডের ঠিকানা দেখা যায়, তাই মিতুকে বললাম, মোহনগঞ্জ মাখান মানশ্রী বাগান বাড়িতে আমি পড়ে আছি, পারলে আমাকে বাঁচাও। স্যার আপনার কিছু হবে না, আমরা আসছি। আমি মনে হয় আজ মারাই যাব। আমি যে মুখ দিয়ে কথা বলবো সেই শক্তিটুকু পাচ্ছি না। আমার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। মিতু দৌড়ে তার বাবাকে বলল, বাবা, বাবা। কি হয়েছে রে মা, তুই এভাবে কান্না করছিস কেন? বাবা, ওরা লাদেনকে মেরে আমি জায়গায় রাখছে। স্যার আমাকে কল করছিল, উনি নাকি আর বাঁচবে না। তাহলে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি গাড়ি বের কর, দেখি কি হয়েছে। বাবা তুমি নিচে যাও, আমি আসছি। বলে মিতু উপরে চলে যায় আমাদের রুমে। কলিং বেল বাজাতে মিলি এসে দরজা খুলে দেয়। কি রে মিতু, তুই এভাবে কান্না করছিস কেন? কথা বলার মতো সময় নাই, তাড়াতাড়ি আমার সাথে চল। বলেই মিলির হাত ধরে নিচে নিয়ে যায়। মিতুর বাবা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি মিতু মিলিকে নিয়ে গাড়িতে ওঠে আর ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। কি হয়েছে মিতু, বলবি তো? তোর ভাইয়াকে কারা জানি মারছে। কি বলিস এসব? আমাকে স্যার কিছুক্ষণ আগে কল দিয়ে সাহায্য চাইছে। কি বলিস? আমার ভাইকে আবার কে মারবে? আমার ভাইয়ের তো কোনো শত্রু নাই। মারার জন্য কোনো শত্রুর দরকার হয় না, ইচ্ছে হলে তারা এমনিই মারতে পারে। এই শহরটা এমন ওই রে। তাই বলে আমার ভাইকে? দেখতে দেখতে তারা আমার দেখানো ঠিকানায় চলে আসলো, কিন্তু দেখে এখানে শুধু ছোট ছোট বাগান আর কিছুই নেই। কিরে মিতু, তোরে কি এই জায়গার কথা বলেছে? বাবা, আমাকে তো এই জায়গাতেই কথা বলছে। ওই তো সাইডে একটা ছোট বাড়ি দেখা যায়। তাড়াতাড়ি চল, দাঁড়িয়ে দেখ কি। বাড়ির ভিতরে এসে দেখে অনেক রক্ত পড়ে আছে, আর একটু সামনে আমি শুয়ে আছি। এটা দেখে মিতু আর মিলি কান্না করতে লাগলো আমাকে ধরে। এই তোরা কান্না বন্ধ কর, আগে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে তো। আমাকে ধরে গাড়িতে তোলা হলো। ড্রাইভার, এখানের কাছাকাছি কোনো হাসপাতাল আছে? আছে, সামনে একটা। তাড়াতাড়ি ওকে নিয়ে চলুন। আঙ্কেলের কথা মতো ড্রাইভার যেতে লাগলো। একটু পর আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আমার অবস্থা দেখে ডাক্তার তাড়াতাড়ি এমার্জেন্সিতে নিয়ে যায়। মিলি আর মিতু কান্না করছে। তোরা কান্না করিস না, ওর কিছু হবে না, দেখিস। মিলি আর মিতু কান্না করছে। অন্যদিকে সময় বসে বসে কার সাথে যেন কথা বলছে। ম্যাম, লাদেনের খবর কি? মার থেকে মাসের দরদ বেশি এখন দেখছি। ম্যাম, ও তো আমার সাথে কাজ করে, এই জন্য। সময় ফোনটা বের করেই আমাকে যেখানে নিয়ে মারা হয়েছে সেখানকার কাছাকাছি হাসপাতালে কল দিল।
সুমাইয়া অনুমান করেছে এখানে নিয়ে যাবে আমাকে। কাছাকাছি হাসপাতাল শুধু এটাই। হ্যালো, কে বলছেন? আমাকে চিনেন না? ডক্টর সুমাইয়ার কণ্ঠ শুনে চিনে ফেললো। ম্যাম, আপনি আমাদের হাসপাতালে কল দিলেন, আমরা তো ধন্য হয়ে গেলাম। কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ম্যাম? এখানে লাদেন নামের একজন রুগী এসেছে। জি ম্যাম, কিছুক্ষণ আগে এসেছে, তবে ওর অবস্থা বেশি একটা ভালো না, হয়তো রক্ত লাগবে। রক্ত আর যাই লাগে সব কিছু জোগাড় করেন, আর একটু পর আমার সেক্রেটারি আসবে, কোনো সমস্যা যেন না হয়। জি ম্যাম, সব হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। আর আমি যে এই হাসপাতালে কল দিয়েছি কেউ যাতে জানতে না পারে। জি ম্যাম, কেউ জানবে না। রোগে আপনার কি হয় ম্যাম? এসব জেনে আপনার লাভ নাই, আপনার কাজ আপনি করুন। জি ম্যাম। সুমাইয়া চিন্তা করতে লাগলো। ম্যাম, সব কিছু ঠিক আছে তো? কিছুক্ষণ পর তুমি গিয়ে হাসপাতালের বিল দিয়ে আসবা, আর লাদেনের হাতে 50,000 টাকা দিবা। বেচারাকে এত বেশি মারা ঠিক হয় নাই। ম্যাম, আমি আগেই বলেছিলাম ও খুব ভালো ছেলে, আপনার সম্পর্কে একটা শব্দও বলবে না। তোমার কথাই ঠিক ছিল। সবাই বসে বসে চিন্তা করছে আমার জন্য। আঙ্কেল, আমার মা তো আমার জন্য চিন্তা করবে, আমি বলে আসি নাই। আর মাকে ভাইয়ের কথা বলবো। কিছুই বলতে হবে না, পরে উনি চিন্তা করবে, পরে দেখা যাবে ওনার কিছু হয়ে গেছে। আমি বাড়িতে কথা বলছি, ঠিক আছে? বাবা, তুমি বলে দাও। 1 ঘন্টা হয়ে গেছে, ডাক্তার আসার এখনো কোনো নামগন্ধই নেই। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে যা বললো তা শুনেই তো সবার। তো বন্ধুরা, এরপরে কি হয়েছে এটা জানতে হলে পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। এর পরের পর্বে আছে গল্পের টুইস্ট। তো গল্পটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবে, আর নতুন গল্পে তৈরি থাকবে। দেখা হচ্ছে একদিন পর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।